ক্লাসের সিলেবাসটা সেই কারণে একটু মডিফাই করা হয়েছে। তার আগে ক্লাস শুরুর আগে একটু বলে নিই, তোমাদের সিআর খুব সময় কালকে ফোন করেছিল, তোমরা আরেকটা ক্লাস টেস্ট দিতে চাও, ক্লাস টেস্ট 4। এটা অ্যারেঞ্জ করা হয়েছে হলো শুক্রবারে সকাল 11টায়, তাই তো? সবাই জেনেছো তো? স্যার এখানে একটু ইস্যু আছে, ওর খেয়াল ছিল না স্যার, এই শুক্রবারে ক্রিসমাস ছিল। শুক্রবারে ক্রিসমাস ছিল, তাহলে পরে থার্সডে তে পসিবল হবে নাকি না এটা। আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, আই হ্যাভ নো প্রবলেম এট অল। তাহলে স্যার থার্সডে হলে ভালো হতো। নো প্রবলেম, থার্সডে তাহলে কখন বলো? যে কোনো সময় হতে পারে, যেহেতু আমরা সব বাসার থেকে করি, সুতরাং তুমি যদি চাও রাত 10টায় করতে তাও হতে পারে, তাই না? জি স্যার, একই টাইমেই থাকতে পারে আই গেস। সকাল 11টায়, তাই তো বলতেছো? ইয়েস স্যার। সো থার্সডে মানে কালকে সকাল 11টার সময় হবে। ওকে, আর একটু তাহলে বলে নেই, ক্লাস টেস্ট আইদার এমসিকিউ হবে অথবা শর্ট কোশ্চেন টাইপের হবে। তোমাকে ওই কোশ্চেন আনসারের নিচেই যে জায়গা দেওয়া থাকবে সেখানে ফিল করবা, ঠিক আছে? নো নিড টু রাইট ইন ইউর ক্লাস নোটস অর সামথিং লাইক দ্যাট, এন্ড আপলোড করার কোনো প্রয়োজন নেই। ওখানে জাস্ট আনসার করে নিয়ে জাস্ট আপলোড করে দিবে, ঠিক আছে? আপলোড না তো সাবমিট। সো টাইম বাউন্ড প্রসেস হবে। তোমরা টাইম বাউন্ড কেন মানতেছো না আমি জানি না, আই এম নট শিওর তোমাদের রেজাল্ট আলটিমেটলি কি হবে, ঠিক আছে? লাস্ট ক্লাস টেস্ট একজন দেখলাম 8 মিনিট 10 মিনিট পরে সাবমিট করেছে, তো ডেফিনেটলি দে উইল নট বি আনসার্ড, ঠিক আছে? সো তাহলে একটু টাইমটা খেয়াল করবা। আর সিলেবাস যেটা বলা হয়েছিল সেটা হলো লেকচার 37, 38, 41 and 42, এই 4টা লেকচারের উপরে হবে। ওকে, তাহলে আমাদের ইনফরমেশন দেওয়ার যেটা শেষ হয়ে গেল। আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। Firstly, record this computer, then let's share the screen. ওকে, আমাদের আজকে আমরা প্রথম ক্লাস যেটা নেব সেটা হলো স্টিল ফাউন্ডারি প্র্যাকটিস। সো আমাদের কাস্ট আয়রন বা ফেরাস ফাউন্ডারির লাস্ট অংশ যেটা, সেটা হলো ফেরাস স্টিল ফাউন্ডারি প্র্যাকটিস। আমরা ব্রিফলি হাইলাইট করব কি ধরনের ফাউন্ডারি প্র্যাকটিস। অ্যালয় সম্বন্ধে হয়তো স্মল একটা ইন্ট্রোডাকশন থাকবে। আমরা স্টিল সম্বন্ধে যথেষ্ট পড়াশোনা করেছি, তোমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট ছিল, প্রেজেন্টেশন ছিল। আমরা শুধু জাস্ট কাস্ট অ্যালয় সম্বন্ধে একটু হাইলাইট করব, এন্ড দেন ফাউন্ডারি প্র্যাকটিসের মধ্যে কিছু কথাবার্তা। এখানে আমরা ডিটেইল কিছু বলবো না, আমরা অলরেডি জানি হোয়াট ইজ গ্রিনসন মোল্ডিং সিস্টেম, কি ধরনের বন্ডিং সিস্টেম হয়ে থাকে, গেটিং কিভাবে করে, ফিডিং কিভাবে করে। সো উই হ্যাভ এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দিস ইচ অ্যান্ড এভরি প্রসেসেস। এখানে শুধু হাউ দিস আর ডান, কোনো স্পেশাল কোনো কনসিডারেশন রিকমেন্ডেশন আছে কিনা, শুধু সেই সমস্ত কথা আমরা বলবো। ওকে, স্টিল আমরা জানি ইট ইজ দি মোস্ট ভার্সাটাইল এলিমেন্ট অর অ্যালয়, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং অ্যালয় হিসাবে ইউজ করে থাকি। এটা স্পেশাল একটা রিকোয়ারমেন্ট অর প্রবলেম ডিউরিং কাস্টিং প্রসেস আমাদের যেটা চিন্তা করা দরকার, সেটা হলো ইট হ্যাজ এ ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড ইট ইজ এ হাই ভলিউম সিঙ্কেজ অ্যালয়। সো হাই টেম্পারেচার হওয়ার কারণেই আমাদের নানান ধরনের প্রবলেম জেনারেট করবে, বিকজ দ্য মোল্ডিং সিস্টেম আমরা যেটা ইউজ করবো হয়তো আমরা সবগুলো ইউজ করতে পারবো না, অথবা আমরা যদি স্যান্ড সিস্টেমে ইউজ করে থাকি তাহলে স্যান্ডের সাথে হাই টেম্পারেচারে এই ইন্টারাকশন যেটা আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। দেন হাই ভলিউম সিঙ্কেজ যদি থাকে তাহলে পরে এই ভলিউম সিঙ্কেজের নেচারটা কেমন, এবং এই বিকজ অফ নেচারের উপর বেস করে আমাদের ফিডিং কেমন লাগবে, সেই ফিডিংটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এটা কাস্টিং সাইজ বিভিন্ন হইতে পারে, যেহেতু ইট ইজ এ ভার্সাটাইল অ্যালয়, সো এটা নানাবিধ সাইজ, শেপস এন্ড সাইজে হয়ে থাকে। এবং স্টিল কাস্টিংস আর অফেন ইউজড ইন ক্রিটিক্যাল সিচুয়েশনস, যেখানে অন্য অ্যালয় না দিলে হবে না, ঠিক আছে?
and essential so that the freedom from casting defects is particularly important. So স্টিল কাস্টিং করতে গেলে পরে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো এই অয়েলটা আমরা সিলেক্ট করব বিকজ অন্য অয়েল দিয়ে হচ্ছে না, এবং এই অয়েলটা ইউজ করা হচ্ছে স্পেশালাইজড কিছু জাংশনে, যে কারণে অ্যালয়টা ফ্রিডম ফ্রম কাস্টিং ডিফেক্টস হবে, এবং আরেকটা জিনিস যেটা সেটা হলো যে এটার কস্ট। সুতরাং আমরা পরবর্তী পর্যায়ে দেখব মেশিনিং কস্ট, এবং তার সাথে আরেকটা বড় একটা ব্যাপার হয়ে থাকে সেটা হলো শেষের দিকে ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। অলমোস্ট এভরি স্টিল কাস্টিং রিকোয়ার্স সাম সর্ট অফ কি বলবো এটাকে ফেটলিং অপারেশনস, পার্টিকুলারলি ওয়েল্ডিং অপারেশন। হয়তো সারফেসের মধ্যে ছোট্ট একটা পোর্স এসে গেছে, তখন এটাকে ওয়েল্ডিং করে ভরে দেওয়া হয়। সো এই ধরনের কিছু, তার মানে এই ফেটলিং অপারেশনটা একটা বড় একটা পার্ট জুড়ে থাকে ইন আয়রন কাস্টিং। ওকে, ফিজিক্যাল মেটালার্জি সম্বন্ধে তোমাদের জানা আছে, কম্পোজিশনের মধ্যে কি ধরনের থাকে। ওকে, প্লেন কার্বন স্টিলের মধ্যে লো কার্বন স্টিল আছে, মিডিয়াম এক্সেট্রা এক্সেট্রা, এগুলো নিয়ে আমি আলাপ করছি না। লো অ্যালয় আছে, হাই অ্যালয়। তো তিন ধরনের অ্যালয় আছে, এটা সম্বন্ধে আরেকটু আমরা আলাপ করব। ওকে ওকে, এখানে জেনারেলটা আমরা রেখে দিই। সো স্টিল কাস্টিং এ সাধারণত তাহলে তিন ধরনের অ্যালয় ইউজ করে থাকি। একটা হলো কার্বন স্টিল, ইট কুড বি লো, মিডিয়াম এন্ড হাই, and low and medium alloy steel, যেটা এখানে ক্যাটাগরাইজ করা হয় 8%। আমরা জেনারেলি মনে হয় বলেছিলাম 5%। কাস্টিং এর বেলা 8% এর নিচে হলে এটাকে মিডিয়াম অ্যালয় স্টিল বলে, এবং উপরে গেলে হাই অ্যালয় স্টিল বলে। সো কার্বন স্টিল, ওকে, কার্বন ইজ দ্য মোস্ট অ্যালয়িং এলিমেন্ট যেটা আছে। ম্যাঙ্গানিজ, সিলিকন যেগুলো দেওয়া হয় মেইনলি ফর ডিঅক্সিডেশনস, নট ফর প্রপার্টি ইমপ্রুভমেন্ট। প্রপার্টি ইমপ্রুভমেন্ট করার জন্য যদি কিছু দরকার পড়ে আমরা কার্বন বাড়িয়ে দিই অথবা হিট ট্রিটমেন্ট করি। So 0.2 লো, নিচে হইলে লো কার্বন, 2 থেকে 0.2 থেকে 0.5 মিডিয়াম কার্বন, and 0.5 and above হাই কার্বন স্টিলস। সো মিডিয়াম কার্বন স্টিলসটাই হলো লার্জেস্ট টনেজ অফ স্টিল কাস্টিং করা হয়, যেটাকে আমরা সেই জন্যই বলি রেগুলার গ্রেডেড স্টিলস। Carbon steels are more frequently used in anneal and heat-treated condition, obviously, to improve properties and structures. And there are many applications আছে যেখানে আমরা নরমালি স্টিল ইউজ করে থাকি, কার্বন স্টিল ইউজ করে থাকি। মিডিয়াম, লো অ্যান্ড মিডিয়াম অ্যালয় স্টিলের মধ্যে অনেক ধরনের রেঞ্জ আছে, তবে 4 ধরনের গ্রুপে ফেলা যেতে পারে। একটা হলো ম্যাঙ্গানিজ স্টিল, যেটা ডিঅক্সিডেশন প্রসেসের জন্য আমরা যেটা করি যে 1% পর্যন্ত ইউজ করি। সো ম্যাঙ্গানিজ স্টিল যদি বলি আমরা, তাহলে 1% এর উপরে থাকতে হবে। So this is classified as manganese steel. This is the cheapest one and most potent hardener manganese. যার ফলে hardenability improve করার জন্য ম্যাঙ্গানিজটাই বেশি দেওয়া হয়। Then another one is chrome moly steel, and then nickel alloy steel, nickel alloy type steel আছে, chromium alloy steel আছে, যার মধ্যে কিছু পরিমাণ নিকেল, মোলিবডেনাম এক্সেট্রা থাকে। আরেকটা হলো ম্যাঙ্গানিজ মোলিবডেনাম স্টিলস। সো এই 5 গ্রুপে সাধারণত এই লো অ্যান্ড মিডিয়াম অ্যালয় স্টিলস ইউজ করা হয়। এখানে কয়েকটি ইম্পর্টেন্ট অ্যালয়ের উল্লেখ করা হয়েছে এবং কিছু অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে। ওকে, দেন হাই অ্যালয় স্টিলের মধ্যে 3টা গ্রুপে ইউজুয়ালি করা হয়, এবং এটার মেইন পারপাসটাই হলো আইদার হিট রেজিস্ট্যান্স অর করোশন রেজিস্ট্যান্স। তো এই দুইটা পারপাসের জন্যই সাধারণত অ্যালয় স্টিল ইউজ করে থাকি। আর একটা হলো জাস্ট ক্রোম বেজ অ্যালয়, আয়রন ক্রোমিয়াম। সো ক্রোমিয়াম একটা হায়ার অ্যামাউন্টে থাকে। দেন ক্রোমিয়াম নিকেল অ্যাডিশন করা হয়। আমাদের নর্মাল স্টেনলেস স্টিল যেটা বলি 18 স্টেনলেস স্টিল, সেটা এই গ্রুপের মধ্যে পড়ে। And there is another one, nickel chromium alloy. So this is the corrosion, মানে low cost corrosion resistance alloy. This is the main corrosion resistance alloy. আর এটা হলো হিট রেজিস্ট্যান্স alloy. So এই হলো মোটামুটি 3টা ভ্যারাইটিস। একটু ডিটেইলে যদি যাই, আয়রন ক্রোমিয়াম বেজ অ্যালয়ের মধ্যে কমন অ্যালয় গুলা হলো 13% বা রাফলি 12%, এখানে অ্যারাউন্ড 20%, এবং মোর দেন 20% ক্রোমিয়াম, যেটা 25% এর চেয়ে বেশি যেগুলা, সেটা হলো। সো এই 3 ভ্যারাইটিতে ইউজ করা হয় এবং ডিফারেন্ট টেম্পারেচারে এবং ডিফারেন্ট পারপাসে। সো সালফার রিলেটেড এনভায়রনমেন্ট যদি থাকে তাহলে পরে সাধারণত হায়ার ক্রোমিয়াম ইউজ করতে হয়। স্টেনলেস স্টিল গ্রুপ বা ক্রোমিয়াম নিকেল বেজ যেগুলো আছে, তার মধ্যে কয়েকটা ভ্যারাইটিস আছে। আমরা নরমালি 18 একটু জানি, এছাড়াও 25 ক্রোমিয়াম, 12 নিকেল হাই টেম্পারেচারের জন্য। আরো হাই টেম্পারেচার দিয়ে হয় তাহলে 25 ক্রোমিয়ামের সাথে 20 নিকেল পর্যন্ত ইউজ করা যেতে পারে।
এই গ্রুপের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ হলো ডুপ্লেক্স স্টিল। ডুপ্লেক্স স্টিলের নাম এসছে, দুইটা ফেজ, ডুয়াল ফেজ থাকে, ফেরাইট এবং অস্টেনাইট, এই দুইটা। সো এটার মধ্যে ক্রোমিয়াম এবং মলিবডেনাম দেওয়ার, ক্রোমিয়াম, হাই ক্রোমিয়াম থাকার কারণে এবং নিকেল কমিয়ে দেওয়ার কারণে এখানে অস্টেনাইট স্টেবিলাইজ হয় এবং তার সাথে ফেরাইট থাকে। সো এটার মেইন পারপাস হলো ইন্টারগ্রানুলার পিরিং করেশন এবং স্ট্রেস করেশন ক্র্যাকিংটাকে রিমুভ করা। এবং সাধারণত ক্লোরিনেটেড এনভায়রনমেন্ট যেগুলো থাকে সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ডুপ্লেক্স স্টিল ইউজ করে থাকে। যেমন ফর এক্সাম্পল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে অ্যাসিড রেজিস্ট্যান্স পাম্প, যেটার ভিতরে বিভিন্ন ধরনের অ্যাসিড ফ্লো করে, সেই পাম্পে তৈরি করা হয় ডুপ্লেক্স স্টিল দিয়ে। অথবা অফশোর অ্যাপ্লিকেশনে, অফশোর বলতেই তার মানে সিতে ক্লোরিনেটেড ওয়াটারের মধ্যে যেগুলা, বা মেরিন অ্যাপ্লিকেশনে। So this is a very important alloy, very costly alloy, and very difficult to make alloy. Lastly, আমরা যেটা বলেছিলাম হিট রেজিস্ট্যান্স অ্যাপ্লিকেশনের জন্য আয়রন নিকেল ক্রোমিয়াম গ্রুপ। সো এখানে নিকেল অনেক বেশি থাকে, 25, 37 পর্যন্ত। সো দুইটা কমন ভ্যারাইটিস হলো 17 chromium 25 nickel and 37 nickel 15 chromium. Okay, so alloy is gone. And then advantage এর মধ্যে okay, common কিছু advantage আছে। It is very high modulus, we know that. Shock impact resistance এর জন্য, heat treatability একটা important issue, they are weldable and high temperature strength. So these are the 5 reasons for which normally আমরা cast steel অন্য কোনো cast alloy চেয়ে prefer করে থাকি। Application of steel এর মধ্যে okay, this is the many applications available. Okay, then let's talk about foundry practice. Foundry practice এর মধ্যে molding and core making এর মধ্যে normally আমরা green sand use করে থাকি very small size এর জন্য। আমাদের মাথায় রাখতে হবে it has a very high temperature. Steel has very high temperature, so আনুমানিক 1500 থেকে 1600 ডিগ্রির মধ্যে আমরা এটাকে pour করি। So green sand at all not suitable for large casting. Chemically bonded sand, even green sand এর মধ্যেও আমরা নরমালি গ্রিন স্যান্ড বলতে যেটা মিন করি সেই গ্রিন স্যান্ডও এখানে ইউজ করা হয় না, আমরা একটু পরে দেখব। সো কেমিক্যালি বন্ডেড স্যান্ড, দিস ইজ দ্য মোর কমন স্যান্ড সিস্টেম। এছাড়া সিরামিক ব্লক হতে পারে, লস্ট ওয়ার্ক ইনভেস্টমেন্ট কাস্টিং হতে পারে ফর স্মল সাইজ কাস্টিং। লস্ট ফোম প্রসেস আমরা যেটা বলেছিলাম, দ্যাট ইজ নট ইউজড বিকজ অফ ডেঞ্জার অফ কার্বন পিক আপ ফ্রম দ্য ফোম প্যাড। Foam যেহেতু carbonaceous material, so carbon can pick up by the liquid metal. Sand molding points to consider. Number one, refractoriness. This is the most important part. Because of the high melting point, sand burn can occur. So physical and chemical durability of the mold, সেটা আমাদের চিন্তা করতে হবে। High permeability and low moisture content. This is another problem. যেহেতু ভেরি হাই টেম্পারেচার, এবং আমরা জানি যত টেম্পারেচার বাড়ে লিকুইড মেটাল তত গ্যাস অ্যাবজর্ব করে, এবং শরীর বিশেষ সময় সেই গ্যাসটা আলটিমেটলি সে ছেড়ে দেয়, যার কারণে আমরা যে মোল্ডটা ইউজ করবো দ্যাট মোল্ড শুড বি অফ হাই পারমেবিলিটি অ্যান্ড ময়েশ্চার কন্টেন্টও অ্যাকর্ডিংলি কম থাকতে হবে, যাতে স্টিল কাস্টিং এর একটা বড় প্রবলেম পরোসিটি। সো পরোসিটি সোর্স ময়েশ্চার যেন এখানে না থাকে। সো গ্রিন স্যান্ড সিস্টেম যেটা আমরা বলি যে ক্লে ওয়াটার বন্ড, এইটা এখানে চিন্তা ভাবনা করতে হবে। ইউজ অফ মোল্ড অ্যাডিটিভ ইম্পর্টেন্ট বিকজ মোল্ড যেটা হবে, মোল্ড মাস্ট বি ভেরি স্ট্রং, নাম্বার ওয়ান। 2 নাম্বার, স্ট্রং হওয়া মানে কলাপসিবিলিটি একটা ইস্যু, সো কলাপসিবিলিটি বাড়ানো। সো এই দুইটা জিনিস মোল্ড বানানোর সময় আমাদের চিন্তা করতে হবে। সো এটা যাতে স্ট্রং হয়, যাতে মোল্ড বাকলিং না হয়, মোল্ড যাতে ভেঙে না যায়, র্যাটেল টাইপের কিছু ডিফেক্ট যেন ফর্ম না করে। র্যাটেল মানে হলো মোল্ডটার মধ্যে একটা ক্র্যাক ডেভেলপ করেছে, যার ভিতর যে লিকুইড মেটাল ঢুকে গেছে, সো র্যাটেল লেজের মতো ডিফেক্ট জেনারেট করে। সো দিস ইজ কল্ড র্যাটেল। সো এই ধরনের ডিফেক্ট যাতে ফর্ম না করে মোল্ডে, সো মোল্ড মাস্ট বি ভেরি স্ট্রং অ্যান্ড স্টেবল। Use of facing sand, this is another issue. So surface finish যাতে বেটার হয়, surface finish another important issue. আমরা পরবর্তী পর্যায়ে কাস্টিং যখন করা হয়, ফেটলিং করা হয়, almost all steel casting এই তোমার সারফেস ফিনিশিং ইজ নিডেড। সো এই সারফেস ফিনিশিং ইমপ্রুভ করার জন্য ফেসিং স্যান্ড অথবা অন্য ফর্মের মোল্ড ওয়াশ অ্যাপ্লাই করতে হবে। নো কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল অর ওয়াশ, এগেইন কার্বন সোর্স যেন না থাকে, ঠিক আছে। অ্যান্ড লার্জ মেশিনিং অ্যালাউন্স ইজ নিডেড বিকজ আমরা মেশিনিং করতেই হবে, সো মেশিনিং অ্যালাউন্স শুড বি এক্সটেন্সিভ।
গ্রিন স্যান্ড মোল্ডিং যেটা বলতেছিলাম যে স্মল কাস্টিং এর জন্য লিমিটেড, বাট সিনথেটিক স্যান্ড উইথ বেন্টোনাইট ক্লে। সো নর্মাল গ্রিন স্যান্ড আমরা যেটা বলি সেই ধরনের স্যান্ড এখানে ইউজ করা যাবে না, বিকজ ইন দোজ স্যান্ডস ক্লে ফাইন্স আর ইউজড। সো ফাইনার স্যান্ড ক্লে থাকে, সো এই ফাইনার ক্লে আমাদের এখানে ইউজ করা যাবে না। আমরা ডেলিভারিটলি সিনথেটিক স্যান্ড ইউজ করব। সিনথেটিক স্যান্ড বলতে মিন করছি যে আইদার সিলিকা স্যান্ড হতে পারে। সিলিকা স্যান্ড যদি হয় তাহলে সিলিকন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট মোর দ্যান 90% or 95% হতে হবে, or instead of silica sand we can use another sands, for example zircon or chromite etc. আমরা একটু পরে এটার সম্বন্ধে দেখব। সো এই ধরনের স্যান্ড ইউজ করা যেতে পারে, এবং তার সাথে বেন্টোনাইট ক্লে, যেহেতু গ্রিন স্যান্ডের কথা বলেছি সো এটা ক্লে বন্ডেড সিস্টেম। বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হলো ড্রাই স্যান্ড, যেখানে সিনথেটিক স্যান্ডের সাথে থার্মোস্ট্যাটিক রেজিন, বিভিন্ন ধরনের রেজিন এন্ড বিভিন্ন ধরনের বন্ডিং সিস্টেম, আইদার হিট দিয়ে এটাকে কিউর করা, অথবা আমরা আরেকটা ক্যাটালিস্ট দিয়ে এটাকে কিউর করা। সো বিভিন্ন ধরনের হতে পারে। মোল্ড কোটিং অবশ্যই দিতে হবে। তারপরে either green sand or dry sand, it should be thoroughly preheated so that no moisture is present in the mold. Other molding system এর কথা আমরা একটু বলেছি, শেল মোল্ডিং ইউজ করতে পারি, ফন্থিন সেকশন, ইনভেস্টমেন্ট কাস্টিং ও ইউজ করা যেতে পারে, সিরামিক মোল্ডিং এটাও একটা বড় একটা সিস্টেম যেটা স্টিলের জন্য ইউজ করা হয় ফর বেটার সারফেস ফিনিশ। ওকে, স্যান্ড যেটা আমরা ইউজ করি it should be 50 to 60 grain fineness number. Average grain size should be a little bit coarser, তবে এত কোর্সার না যাতে করে পারমেবিলিটি অনেক বেশি হয়। পারমেবিলিটি ভ্যালু 100 থেকে 150। ফাইন কন্টেন্ট অ্যাজ লো অ্যাজ পসিবল ইন স্যান্ড অ্যান্ড ইন ক্লে, যাতে করে 1 নম্বর বাইন্ডার লেভেল কম দেওয়া যায়, আরেকটা হলো যাতে করে এগুলো ফিউজ না হয়ে যায়। যত ছোট হবে তত ফিউজ সম্ভাবনা বেশি বিকজ অফ দ্য হিট। স্প্রেড যেটা হয় সেটা হলো তোমার 4 to 5 স্ক্রিন স্যান্ড হতে হবে। 4 to 5 স্ক্রিন স্যান্ড মানে ডিস্ট্রিবিউশন অফ স্যান্ড শুড বি বেটার, যাতে করে শুধুমাত্র একটা দুইটা সিট যাতে অনেক বেশি আছে, বাকিগুলো ছোট আছে, তাইলে পরে ভিতরে ফোর্স অনেক বেশি হবে। সো এটা যাতে গুড প্যাকিং হয় বাই বেটার ডিস্ট্রিবিউশন, সেটা ব্যবস্থা করতে হবে। সো এই হলো মোটামুটি স্যান্ড যেটা ইউজ করবো সেটার প্রপার্টিজ ডিসক্রিপশন। এছাড়াও অন্য স্যান্ডের কথা বলেছি আমরা, সিলিকা স্যান্ডের পরিবর্তে মোস্ট কমনলি যেটা ইউজ করা হয় জিরকন স্যান্ড। সো দিস ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড নন সিলিকা স্যান্ড। ফাইননেস ফাইনার হতে পারে বিকজ ইট হ্যাজ এ ভেরি হাই মেল্টিং পয়েন্ট, এবং হাই মেল্টিং পয়েন্ট হওয়ার কারণে ফাইন হওয়া সত্ত্বেও এগুলো ইউজ করে না। এটা রাউন্ডেড, স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ভেরি হাই, সো মোল্ড গুলো অনেক ভারী হয়। থার্মাল এক্সপ্যানশন খেয়াল করো অনলি অ্যাবাউট 0.45, so mold dilation not a problem at all. এটা স্লাইটলি অ্যাসিডিক, এটার অথবা বেসিক, এটার মধ্যে কি চিন্তা করার কারণ কি, বিকজ আমরা যে সমস্ত মেটালগুলো ইউজ করি, অথবা যে ইট ইজ এ আয়রন, at the same time আমরা যে যদি কোনো অ্যালয় স্টিল ইউজ করি, ফর এক্সাম্পল ক্রোমিয়াম, মোলিবডেনাম, all these are highly oxides, ঠিক আছে। সো এটা যদি সিলিকা বেস তোমার স্যান্ড ইউজ করি, তাহলে স্যান্ডের সাথে রিঅ্যাকশন হেভিলি রিঅ্যাকশন হয়, যার কারণে if it is neutral or basic তাহলে পরে ভালো হয়, রিঅ্যাকশন মোল্ড রিঅ্যাকশন গুলো কম হয়, মোল্ডের সাথে মেটালের ইন্টারঅ্যাকশন কম হয়, যার কারণে এই ক্রোমাইট এবং অলিভিন এই সমস্ত জিনিসগুলো প্রেফার করা হয়, পার্টিকুলারলি ম্যাঙ্গানিজ স্টিল বা হাই অ্যালয় স্টিল যেগুলো আছে, সেই সমস্ত স্টিলগুলো এই ধরনের স্টিল স্যান্ড ইউজ করা হয়। ওকে, শুধু এটার কথা একটু ডিটেল বলি। Because of high refractiveness, মানে high melting point, high hot strength এবং no burn on, so it has a very high hot strength, high temperature মোল্ড ভেঙে যায় না, এবং কোনো স্যান্ড বার্ন হয় না। হাই থার্মাল কন্ডাক্টিভিটি হওয়ার কারণে ভেরি ইজিলি হিট ডেসিপেট করা সম্ভব হয়। সো আমরা বলেছি চিলিং পাওয়ার মানে মোল্ডটা ইট হ্যাজ এ ভেরি হাই চিলিং পাওয়ার, অ্যাজ এ রেজাল্ট ডিরেকশনাল সলিডিফিকেশন ইজ প্রেফার্ড, খুব ইজিলি ডিরেকশনাল সলিডিফিকেশন অ্যাটেন্ড করা যায় এক্সট্রা চিল ইউজ করা ছাড়াই, ঠিক আছে। সো সিলিকা স্যান্ডের পরিবর্তে এই ধরনের স্যান্ডগুলো ইউজ করলে পরে ডিরেকশনাল সলিডিফিকেশন খুব ভালো হয়।
লো থার্মাল এক্সপানশন, যাতে করে কোনো এক্সপানশন ডিফেক্ট আমরা যে বলছি মোল ডাইলেশন এই ধরনের কোনো জিনিস হয় না। তো এই হলো মোটামুটি আমাদের নন সিলিকা স্যান্ডের হিসাব কিতাব। কোর মেকিং এর সময় চিন্তা ভাবনা করতে হবে ইট মাস্ট হ্যাভ হাই পারমেবিলিটি। সো কোর ভেন্ডিং আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। সো স্যান্ড যেগুলো ইউজ করা হবে একটু কোর্সার স্যান্ড ইউজ করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করতে হবে, হট টিয়ার চিন্তা ভাবনাটা। হট টিয়ার কেন হয়? মোল্ড যদি ঠিক মতো ভেরি স্ট্রং, আমরা বলেছি হট টিয়ারের ওয়ান অফ দ্য রিজন মোল্ড ভেরি স্ট্রং, যা বলে যখন লিকুইড মেটাল কন্ট্রাক্ট করছে বা সেমি সলিড যা কন্ট্রাক্ট করছে তখন মোলটা ধরে রাখে, যার ফলে ভিতরে টিয়ার হয়। সো এই প্রিভেন্ট ফর্মিং হট টিয়ার, কোর যেটা আছে সেই কোরটার রিজিডিটির দিকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ইট শুড নট বি দ্যাট মাচ রিজিড just to survive. Type of sand, normally silica sand, no grain sand at all here. Other sand glass bonding system should be either resin bonded or oil bonded. Other process can be used. Shell core use করা যেতে পারে because it have a very good collapsibility. তার মানে একটা thin shell থাকে ভিতরে। We can use either a steel pipe, porous steel pipe, যাতে করে গ্যাসগুলো এটা পাইপের ভিতর দিয়ে কোর প্রিন্ট দিয়ে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে। কেমিক্যালি সেটিং কোর বাইন্ডার ইউজ মিডিয়াম টু লার্জ সাইডিং রিইনফোর্সমেন্ট ইঞ্জিন, যেটা আমরা বলছি স্টিল পাইপ দিয়ে সামটাইমস রিইনফোর্সমেন্ট দেওয়া যেতে পারে। ওকে, কোটিং একটা ইম্পর্টেন্ট ইস্যু বিকজ আমরা বলছি স্যান্ড বার্নিং হয় এবং যার কারণে সারফেস ফিনিশ খারাপ হয়। তো সারফেসটা প্রোটেক্ট করার জন্য মোল্ডের ইনসাইড ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের কোটিং অ্যাপ্লাই করা হয়, যাতে করে এক নাম্বার লিকুইড পেনিট্রেশন হতে পারে না, আরেকটা হলো কেমিক্যাল ইফেক্ট রিয়াকশন করে। মনে আমরা একটা কথা বলেছিলাম অক্সাইডের সময়, লাস্টারাস কার্বন বলে একটা ডিফেক্টের কথা বলি। আমরা বলছিলাম অক্সাইড যেটা ফর্ম করে মেইনলি অক্সাইডস ফিল্ম, আরেকটা হলো লাস্টারাস কার্বন। তার মানে কার্বনেশিয়াস গ্যাস থেকে সারফেসের উপরে একটা গ্রাফাইটের কোটিং পড়ে। সো এই ধরনের জিনিসগুলোর থেকে বাঁচার জন্য এই কেমিক্যাল ইফেক্ট এন্ড ফিজিক্যাল ইফেক্ট লিকুইড মেটাল পেনিট্রেশন এটা দূর করার জন্য বা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা মোল্ড কোট ইউজ করে থাকি। সো মোল্ড কোটটা ইউজুয়ালি রিফ্র্যাক্টরি কোটিং হয়ে থাকে এবং রিফ্র্যাক্টরি কোটিং, প্রোপ্রাইটারি রিফ্র্যাক্টরি কোটিং ইউজ করার আগে আমাদের দেশের পিপলরা অথবা অর্ডিনারি ফাউন্ড্রি, পুরানো দিনের ফাউন্ড্রি যেগুলো যেটা করতো সেটা হলো ব্ল্যাকেনিং করতো। সারফেসটার মধ্যে গ্রাফাইটের কোটিং দিত অথবা কোকের ডাস্ট এটা উপরে স্প্রে করতো, স্প্রিঙ্কল করতো। নাওএডে অনেক সফিস্টিকেটেড মোল্ড ওয়াশ অ্যাভেলেবল আছে, হাই প্রোডাকশন কোর, জবিং কোর্স অ্যান্ড মোল্ডস। এখানে আমি জাস্ট কয়েকটা কমার্শিয়াল নাম এখানে অ্যাপ্লাই করেছি, যেগুলো এই নামে বাজারে কিনতে পাওয়া যায় আয়রন ফাউন্ড্রির জন্য। কোটিং সিলেকশন, ওকে, বিভিন্ন ধরনের প্রপার্টিজ এখানে রিকোয়ার। রিফ্র্যাক্টরিস অবশ্যই, অ্যাডিশন প্রপার্টি থাকতে হবে ভালো, ক্র্যাকিং যাতে না হয়, মোল্ড কোট যেন ক্র্যাক না করে, সাসপেনশনে যাতে থাকে খুব ভালোভাবে, স্টেবিলিটি ইন স্টোরেজ, কভারিং পাওয়ার, এটসেট্রা। সো দিস আর কমন প্রপার্টিজ ইউ নিড ফর এ কোট। এট দ্য সেম টাইম কোটিং এর কয়েকটা পার্ট থাকে। মেইন পার্ট হলো রিফ্র্যাক্টরি ফিলার, তার সাথে একটা ক্যারিয়ার মেটেরিয়াল থাকে, বাইন্ডার থাকে, এন্ড রিওলজি কন্ট্রোল সিস্টেম, যাতে করে এটা সাসপেনশনে থাকে তার ব্যবস্থা। ওকে, সো দেন মেল্টিং এন্ড সলিডিফিকেশন। ভেরিয়েবলস যেটা সেটা হলো ভেরি হাই ফ্রিজিং টেম্পারেচার। সো হাই ফ্রিজিং টেম্পারেচার হলে পরে যত টেম্পারেচার বা ফ্লুইডিটি বাড়ে, সো হাই টেম্পারেচার হাই ফ্লুইডিটি। এবং আরেকটা হলো হাই টেম্পারেচার হওয়ার কারণে প্রোগ্রেসিভ সলিডিফিকেশন এখানে বেটার হয়, মানে টেন্ডেন্সি থাকে। প্রোগ্রেসিভ সলিডিফিকেশন মানে চারিদিক থেকে সলিডিফিকেশন হওয়া। মোল্ড তোমার যদি স্যান্ড মোল্ড ইউজ করি বা জিরকন মোল্ড যেটা ইউজ করি, ইট ইজ ভেরি কুল মোল্ড, হাই টেম্পারেচার, সো চারিদিক থেকে সলিডিফিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। সো প্রোগ্রেসিভ সলিডিফিকেশন এটার মধ্যে হওয়ার টেন্ডেন্সি থাকে, যেটা আমাদের জন্য নট ফেভারেবল। ওকে, লং ফ্রিজিং রেঞ্জ অ্যালয় মোস্টলি, এবং লং ফ্রিজিং রেঞ্জ অ্যালয় যদি হয় তাহলে আমরা জানি ডেনড্রাইডিং মোডে সলিডিফাই হয়, এবং ডেনড্রাইডিং মোড সলিউশন হলে ফ্লুইডিটি ডিক্রিজ করে। ঠিক আছে, এবং প্রোগ্রেসিভ সলিডিফিকেশন এখানে এনকারেজ করে। থার্মাল কন্ডাক্টিভিটি মোল্ড সেই জন্য ইম্পর্টেন্ট, যাতে করে আমরা প্রোগ্রেসিভ সলিউশনকে ডিসকারেজ করে ডিরেকশন সলিউশন আমরা প্রেফার করি। কেন আমরা বাই দ্য ওয়ে ডিরেকশন সলিউশন আমরা কেন এত কথা বলি এটাকে প্রেফার করি? বিকজ আমরা চাই সলিডিফিকেশন হবে ডিরেকশনাল টুয়ার্ডস দ্য ফিডার, ফিডার যেন সবার শেষে সলিডিফাই হয়। এখন যদি প্রোগ্রেসিভ সলিউশন চারদিক থেকে হয় তাহলে ফিডারের রাস্তা বন্ধ হয়ে যাবে।
সুতরাং আমরা সেটা চাই না, আমরা চাই ডিরেকশনাল সলিউশন ফ্রম ফার এন্ড টু দ্য ফিডার। এবং এই ডিরেকশন সলিউশন প্রেফার করার জন্য মোলটা যদি থার্মালি কন্ডাক্টিভ হয় তাহলে বেটার হয় কোনো একটা ডিরেকশনে। থার্মাল কন্ডাক্টিভিটি অফ স্টিল, যেহেতু থার্মাল কন্ডাক্টিভিটি স্টিল এটা লো, যার কারণে টেম্পারেচার গ্রেডিয়েন্ট হয়ে যায় এবং এটা আবার প্রোগ্রেসিভ সলিউশনকে প্রেফার করে। গ্র্যাভিটি অ্যান্ড কনভেকশন, স্যান্ড যখন কনভেকশন হয় বিকজ অফ দ্য ডেন্সিটি, আমরা বলছি ওয়ালের মধ্যে যে ডেন্ড্রাইট ফর্ম করে সেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আমরা বলেছি স্ট্রাকচার ফর্ম করার সময়। সো এখানে ফাইন ইকুয়েক স্ট্রাকচার হওয়ার সম্ভাবনা বেশি, অ্যাট দ্য সেম টাইম সেগ্রিগেশনের সম্ভাবনাও বেশি। আমরা দেখেছি স্টিল ইনগট ফর্ম করার সময় কিভাবে সেগ্রিগেশন হয়। সলিউশন টাইম করার জন্য স্পেশাল একটা ফর্মুলা ইউজ করা হয়। সো যে কনস্ট্যান্ট যেটা সোডিয়াম কনস্ট্যান্ট যেটা আছে সেটা ভ্যালু স্টিল প্লেটের জন্য, সিলিন্ডারের জন্য, চাঙ্ক কিউবের জন্য সাধারণত এই ধরনের ফর্মুলা ইউজ করা যেতে পারে। So these are the experimentally values. So you can use this value while designing. Okay, furnace normally use kora either arc furnace or induction furnace. So because of the high temperature, আমাদের crucible furnace যেটা আছে বা pit furnace যেগুলো আছে সেই ধরনের furnace at all not suitable. General melting operation এর মধ্যে কয়েকটা স্টেপ ইম্পর্টেন্ট, সেটা হলো নাম্বার 1 refining. Refining মানে হলো oxidizing period, যেখানে certain impurities are removed by oxidation and collected as a slag, এবং হাইড্রোজেন এবং নাইট্রোজেন flushed out by carbon boil. So oxidation-এর সময় কার্বন বয়েল করে, so এই carbon boiling very important while for removing dissolved gases, and followed by deoxidation, যেহেতু আমরা এখানে oxidizing period ইউজ করছি, so oxygen যেগুলো আছে সেই অক্সিজেন গুলোকে সরিয়ে ফেলা। So this is called deoxidation. So for refining এর পরে deoxidation করতে হয় by reducing maintaining a reducing atmosphere. এটা করা হয় by adding either block shape either spicel, ferrosilicon, ferromanganese, silicomanganese, aluminum etc. অথবা কোড অ্যালুমিনিয়াম স্টিক, যেটা কোরের মধ্যে অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম ভিতরে থাকে, চারিদিকে ক্যালসিয়াম অক্সাইড থাকে। সো এই ধরনের জিনিসগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। And finally composition adjustment করা প্রয়োজন পড়ে, then pouring. So pouring temperature usually 1450 থেকে 1550 পর্যন্ত হতে থাকে। ওকে, আরেকটা স্পেশাল একটা প্রসেস আমরা মনে হয় স্টিল মেকিং হিসেবে বলেছিলাম, এওডি প্রসেস, আর্গন অক্সিজেন ডিকার্বনাইজেশন। যদি ফাইন গ্রেড হায়ার গ্রেডের স্টিল তৈরি করা হয়, পার্টিকুলারলি অ্যালয় স্টিল, ফর এক্সাম্পল স্টেনলেস স্টিল, ডুপ্লেক্স স্টিল, এই ধরনের জিনিস যদি তৈরি করতে হয় তাহলে পরে এই ধরনের সিস্টেম ইউজ করা যেতে পারে। অর্থাৎ মেল্টিং করার পরে অ্যানাদার এওডি ভেসেল, সেই ভেসেলের মধ্যে লো প্রেসারে অক্সিজেন ফ্লো করা হয়। লো প্রেসার অক্সিজেন মানে অক্সিজেনের সাথে আর্গন গ্যাস দেওয়া হয়, এবং লো প্রেসার অক্সিজেন দিলে পরে গ্যাসটা যাতে সরিয়ে ফেলা হয় সম্ভব হয়। সো এই কারণেই এই ধরনের প্রসেস অ্যাপ্লাই করা হয়। ওকে, তাহলে মেল্টিং এন্ড স্টিল মেকিং প্র্যাকটিস কোয়ালিটির সাথে এফেক্ট করা যেটা, সেটা হলো নাম্বার 1 ডিঅক্সিডেশন। ইউ নিড জেনারেস ডিঅক্সিডেশন, সো ইম্পুরিটি গুলো সরিয়ে ফেলার জন্য, ঠিক আছে। দেন সালফাইড, স্টিলের মধ্যে সালফার একটা ইস্যু। সালফাইড 3 ধরনের ইনক্লুশন সালফাইড ফর্ম করে, গ্লোবুলার, চেইন অ্যান্ড ফিল্ম অ্যান্ড অ্যাঙ্গুলার। সো ফিল্ম টাইপের টাইপ 2 যেটা, দ্যাট ইজ দ্য মোস্ট হার্মফুল। আমরা ওটা যে কি জানি বলে গ্রেন বাউন্ডারিতে সালফার ফিল্ম যদি থাকে তাহলে পরে হাই টেম্পারেচারে হট শর্টনেস নাম শুনছো? Yes, sir. সো এই হট শর্টনেস যেটা ফর্ম করে সেটা বিকজ অফ দিস টাইপ 2 সালফাইডের কারণে। সো অ্যালুমিনিয়াম ইউজ করলে পরে এই টাইপ 2টা টাইপ 3 তে কনভার্ট হয়। সো দিস আর দ্য হার্মলেস সালফাইড ইনক্লুশনস। এন্ড অ্যানাদার ইনক্লুশনস, বিভিন্ন ধরনের স্ল্যাগ ইন্টারমিডিয়েট যেগুলো হয়, সো inclusions removal, that is also important. So a deoxidation period, sulfur removal period by using aluminum, and inclusions removal. So 18টা হলো very important stage in steel melting process. Gas porosity দিকে খেয়াল করতে হবে, hot tear tendency কথা খেয়াল করতে হবে, যেটা কাস্টিং কোয়ালিটিকে সিরিয়াসলি এফেক্ট করে। এবং hot tearing এর জন্য আমরা কয়েকটা কথা বলছি, মোল্ড স্ট্রং হলে প্রবলেম হয়, আরেকটা হলো সালফার থাকলে কেমিস্ট্রি অলসো ইনফ্লুয়েন্স করে, ইন দ্যাট কেস টাইপ 2 সালফাইড। গেটিং অ্যান্ড ফিডিং, এখানে মেইন প্রবলেম যেটা হাই পোরিং টেম্পারেচার, কুইক লস ইন ফ্লুইডিটি অ্যান্ড হাই ডেন্সিটি। সো porosity তো একটা ইস্যু, স্ল্যাগ ইন্টারমেন্ট একটা ইস্যু, ডাইমেনশনাল ইনস্টেবিলিটি বিকজ অফ হাই পোরিং টেম্পারেচার অ্যান্ড হাই ডেন্সিটি,
oxidation একটা issue, misrun and cold shut because of the fluidity problem, mold duration because of high density. So এই জিনিসগুলো গেটিং এন্ড ফিডিং ডিজাইন করার সময় এটাকে কম্পেনসেট করতে হবে। গেটিং সিস্টেম মাস্ট ডিজাইন নট অনলি টু ফিল দ্য মোল্ড বাট অলসো অ্যাভয়েড দিস ডিফেক্টস, এবং হাই শ্রিঙ্কেজ এন্ড প্রবলেম ডিউ টু ডাইরেকশনাল সলিডিফিকেশনস এখানে অ্যাড্রেস করতে হবে। সো শ্রিঙ্কেজ, হাই শ্রিঙ্কেজটাকে অ্যাড্রেস করতে হবে। এবং আরেকটা হলো ডিসপার্স শ্রিঙ্কেজ, যদি যেহেতু আমাদের মোস্ট অফ দ্য অ্যালয়েজ সেটা হলো লং ফ্রিজিং এর জ্বালা। ওকে, গেটিং ডিজাইন, তাহলে পরে ফ্লুইডিটি অ্যাড্রেস করতে হবে। সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল পোরিং এর ফিলিং এর ব্যবস্থা করতে হবে। লেন্থ অফ দ্য গেট অ্যাজ স্মল অ্যাজ পসিবল হতে হবে। টার্বুলেন্স মিনিমাইজ করতে হবে। সো গেটিং ডিজাইন সেভাবে অ্যাড্রেস করতে হবে। ফ্রিকশন এন্ড ওয়্যার যাতে না হয় সেই জন্য স্ট্রিম লাইনিং ফ্লো করতে হবে। কোনো শার্প কর্নার, শার্প বেন্ড থাকা যাবে না। হাই ভেলোসিটি ইমপিজমেন্ট সেটা বন্ধ করতে হবে। সো ভেলোসিটি রিডিউস করতে হবে। সো বটম গেটিং সিস্টেম অর প্রেশারাইজ সিস্টেম শুড বি প্রেফার্ড। And directional solidifying enhance করতে হবে by providing steel and so on, যাতে করে minimize hotspot করা যায়। Use of filter inclusion control is necessary. Feeding ডিজাইনের সময় very high shrinkage from liquid to solid contraction, almost 10% and above. So chill and padding directional solution এর জন্য এটা করতে হবে। ফিডার ওপেন টপ হলে ভালো হয়, ব্লাইন্ড ফিডার না দেওয়াটাই ভালো, বিকজ ওপেন টপ হলে পরে ইনক্লুশন যেগুলো আছে সেগুলো উপরে ফ্লোট করার সম্ভাবনা থাকে। মোস্ট ফিডার্স আর সিলিন্ড্রিক্যাল ইন শেপ উইথ এইচডি রেশিও 1 এর কাছাকাছি হলে ভালো হয়। সো অ্যাসপেক্ট রেশিও যাতে বেশি না হয় সেটা দিকে চিন্তা করতে হবে, তাহলে পরে বেশি সময় ধরে লিকুইড থাকবে। হাই শ্রিঙ্কেজ অলসো অকার্স, সাবস্টেন্সিয়াল স্ট্রেস ইন কাস্টিং, এবং যার কারণে আইদার হট টিয়ার অর কোর ক্র্যাক অর ডিস্টরশন হতে পারে। সো ফিডিং ডিজাইনের সময় সেই সমস্ত জিনিস চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হলো ন্যাচারাল ফিডার ভার্সেস এইডেড ফিডার। যেহেতু সলিডিফিকেশন একটা প্রবলেম, যেহেতু ফিডিং একটা প্রবলেম, যার কারণে ফ্লুইডিটি একটা প্রবলেম। সো যদি ফিডারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডিশন করা হয় যাতে করে ফিডার বেশি সময় ধরে হিটেড থাকে, হট থাকে, সেই ব্যবস্থা করতে পারলে ভালো। যেমন এখানে আমরা এটা ডিটেইল আলাপ করেছি। ফর এক্সাম্পল একটা কমন যদি জাস্ট ওপেন টপ এরকম ধরনের একটা যদি ফিডার ইউজ করা হয় তাহলে এটা 29 মিনিটস পর্যন্ত হট থাকে, লিকুইড থাকে। যদি এটা চারিদিকে এটা যদি এক্সোথার্মিক স্লিভস দেওয়া হয়, তার মানে এক্সোথার্মিক স্লিভের দিয়ে ফিডার বানানো হয়, যেগুলো কিনতেই পাওয়া যায়, তাহলে পরে 29 থেকে অ্যারাউন্ড 40 মিনিটস পর্যন্ত সে বেশি থাকতে পারে। এখন যদি অর্ডিনারি ফিডারের সাথে শুধু উপরে যদি আমরা এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দেই, নট স্লিভ, জাস্ট ম্যাটেরিয়াল দেই, তাহলে এটা অ্যারাউন্ড 45 মিনিটস থাকতে পারে। দুইটাই যদি দেয় তাহলে 73 মিনিটস। সো আমরা একটা অর্ডিনারি ফিডার উইদাউট এডিশন অ্যাডিং এনিথিং, সো দিস ইজ দ্য ন্যাচারাল ফিডার, যেখানে 30 মিনিটের মতো থাকে, সেটাকে যদি আমরা অ্যাডিশন ইউজ করি আর্টিফিশিয়াল মিনস করে, অর্থাৎ এক্সোথার্মিক স্লিভ দিলাম, এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিলাম, তাহলে এটা 73 মিনিট পর্যন্ত করা যায়। সো লম্বা সময় ধরে লিকুইড থাকে, যার ফলে ডিরেকশনাল সলিডিফিকেশন ক্যান বি এনহ্যান্সড। ওকে, ক্লিনিং এন্ড ইন্সপেকশন আমরা বলেছি দিস ইজ দ্য লার্জ পার্ট অফ দ্য টোটাল কস্ট অফ দ্য প্রোডাকশন। ঠিক আছে, সো রাইজার এবং গেটস গুলো সরানো, আমরা গেটিং এর আইডিয়াল ডেফিনেশন বলেছিলাম জাস্ট নক অফ করে একটা ক্যামেরা দিয়ে বাড়ি মেরে ভেঙে যাবে, কিন্তু সেই ধরনের জিনিসপত্র এখানে হয় না। সো ফেটিং অপারেশন ইজ ভেরি ক্রিটিক্যাল। বিভিন্ন ধরনের ব্লেড দিয়ে কাটতে হয়, so sometimes torch দিয়ে কাটতে হয়, so it is a issue. Greater sand adherence এটা কথা আমরা বলেছি। some casting requires straightening, so বেঁকে যায়, এটাকে পিটিয়ে সোজা করতে হয়। more casting defects, surface defects হতে পারে, ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা, not harmful but মোটামুটি চলে। frequently need welding and salvage of the castings. Steel casting may process coarse sand grain structure and comparatively poor mechanical property, এটা আমরা বলেছি। সো তার কারণে হিট ট্রিটমেন্ট করে গ্রেন ফাইন করা, সো হিট ট্রিটমেন্ট একটা ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য salvaging operations or finishing operations. Inspection techniques normally যেটা করা ভিজুয়াল তো আছেই, এর সাথে রেডিওগ্রাফি and microscopic examinations. So radiography একটা বড় পার্ট in casting process. And টেস্ট কমনলি যেটা করা হয় সেটা হলো হার্ডনেস টেস্ট। যদি আমরা
অ্যাসকাস্ট কন্ডিশনে মানে অরিজিনাল স্যাম্পলে করি, আদারওয়াইজ আমরা টেনসাইল ইম্প্যাক্ট টেস্ট করি বাই ইউজিং কুপন। মানে একটা প্রোডাক্ট তৈরি করার সময় পাশে একটা কাস্টিং করে নেওয়া হয় সেম কম্পোজিশন অফ সেম টেম্পারেচার, তারপর ওই কুপন দিয়ে টেস্ট করা হয়। So this is about the first lecture. তাহলে আমরা আজকে স্টিল ফাউন্ডারিতে যেটা আমরা বললাম, ওকে এটা আমরা যদি করব so stop share যদি করি, ওকে। সো স্টিল ফাউন্ডারি প্র্যাকটিসের মধ্যে আমাদের মেইন পয়েন্টস গুলো আমরা যেটা আলাপ করলাম সেটা হলো যে স্টিলের কয়েকটা প্রপার্টি আছে যেটা আমাদের কনসার্ন। একটা হলো ইট হ্যাজ এ ভেরি হাই টেম্পারেচার এবং হাই ডেন্সিটি। সো হাই টেম্পারেচার হওয়ার কারণে মোল্ডে এফেক্ট করবে সিরিয়াসলি। 2 নম্বর কথা হলো হাই ডেন্সিটি কারণে প্রেশার এটার মধ্যে বেশি, সো ওয়্যার এন্ড টিয়ার অফ দ্য মোল্ড বেশি হবে। হাই টেম্পারেচার হওয়ার কারণে ফ্লুইডিটি থাকে ইনিশিয়ালি, বাট rapidly decrease because of the nature of the solidification structure, because most of the alloys are having a wide mushy zones. Therefore, progressive solidification usually এখানে preferred হয়। So progressive solution না হয়ে যাতে করে আমরা directional solution prefer করি, যার জন্য আমাদের স্পেশাল মিনস এখানে নিতে হবে। যেহেতু হাই টেম্পারেচার, সো পোরোসিটি অর গ্যাস একটা প্রবলেম। সো গ্যাস রিমুভালের জন্য মেল্টিং প্রসেসের সময় আমাদের স্পেশাল প্রিকশন নিতে হবে, যাতে করে আমরা ডিঅক্সিডেশন প্রসেস অ্যাটেন্ড করি এবং পরবর্তী পর্যায়ে অক্সিজেন ফার্স্টলি আমরা অক্সিডেশন করি ডেফিনেটলি টু রিডিউস ইম্পিউরিটি অ্যান্ড ডিঅক্সিডেশন যাতে ইউজ করা হয়। সো ডিঅক্সিডেশন অ্যান্ড অর ডিগ্যাসিং দুইটা আলাদা স্টেপ হতে পারে, একটা স্টেপ হতে পারে, সেই স্টেপের মাধ্যমে আমরা ফাইনালি গ্যাস রিমুভালটা করি। মোল্ড তৈরি করার সময় আমাদের খেয়াল করতে হবে যে নর্মাল গ্রিনসন মোল্ড ইজ নট অ্যাট অল সুইটেবল, আমাদের ড্রাইসেন সিস্টেম ইউজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম বন্ডিং ক্যান বি ক্লে বন্ডেড মোল্ড হতে পারে, কিন্তু ফর অনলি স্মল সাইজ কাস্টিং। আদারওয়াইজ মিডিয়াম অর লার্জ সাইজ কাস্টিং উই হ্যাভ টু ইউজ ড্রাইসেন সিস্টেম উইথ রেজিন বন্ডেড মেথডস। ফিড গেটিং ডিজাইন করার সময় আমাদের ইনক্লুশনসের দিকে খেয়াল করতে হবে, টার্বুলেন্সের দিকে খেয়াল করতে হবে, ডিরেকশনাল সলিউশন দিকে খেয়াল করতে হবে। আর ফিডিং এর সময় খেয়াল করতে হবে যে লার্জ ফিডার ইউজ করতে হবে। ফিডার ক্যান বি ওপেন টপ হলে ভালো হয়, বিকজ ইনক্লুশন রিমুভাল ইজ এসেনশিয়াল। সো এই হলো মোটামুটি আমাদের স্যান কি বলে এটাকে স্টিল কাস্টিং প্রসেস। এনি কোয়েশ্চেনস? স্যার, আপনি ভেরিয়েবলের ক্ষেত্রে এক জায়গায় বলছেন যে হাই ফ্রিজিং টেম্পারেচার। স্যার হাই ফ্রিজিং টেম্পারেচার এটা স্যার কি মিন করেছিলেন? মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট। স্টিলের হাই মেল্টিং পয়েন্ট আমরা নরমালি যে কালো ইউজ করি তার তুলনায় ইট হ্যাজ দ্য মোস্ট হাই টেম্পারেচার। অ্যালুমিনিয়াম যদি অ্যালুমিনিয়ামের সাধারণত 600 টেম্পারেচার থাকে মেল্টিং পয়েন্ট অ্যালয় বেলায়। কপার যদি হয় এটা সাধারণত 1050 এই ধরনের থাকে, কপার একটু পরে দেখবো। অন্যান্য অ্যালয় বেলায় একই কথা, আনলেস আমরা নিকেলের কথা চিন্তা করি। সো অর্ডিনারি অ্যালয় যেগুলো আছে তার মধ্যে স্টিল হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট। ওকে স্যার। ওকে, আমরা কন্টিনিউ করি, এটা শেষ করি। আমরা আরেকটা স্ক্রিন শেয়ার করি। ওকে, সো আমাদের সেকেন্ড লেকচার যেটা সেটা হলো নন ফেরাস ফাউন্ডারি প্র্যাকটিস, যেখানে আমরা অ্যালুমিনিয়াম এবং কপারটাকে একসাথে করে দিয়েছি। ওকে, সো এখানে আমরা অ্যালয় নিয়ে খুব একটা কথা বলবো না, জাস্ট শুধু হাইলাইট করব। and then foundry practice নিয়ে আলাপ করব। Okay, so aluminum, the second most important alloys, স্টিলের পরেই, সরি কাস্ট আয়রনের পরেই যেটা ইউজ করা হয়।
এবং তার শেয়ার হলো অ্যাপ্রক্সিমেটলি 20%। যত অ্যালুমিনিয়াম ইউজ করা হয় 20% হলো কাস্টিং হিসেবে ইউজ করা হয়, সো রড অ্যালুমিনিয়ামটা বেশি ইউজ করা হয়। এবং কাস্ট অ্যালুমিনিয়ামের যে ইউজ যেটা আছে তার মধ্যে 60 to 70% হলো ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি, এরোস্পেস কাস্টিং অ্যালয় হিসেবে ইউজ করা হয়, আর বিভিন্ন ধরনের কারের ইঞ্জিন বা এই ধরনের জিনিসপত্র তৈরি করার জন্য। কাস্টিং প্রসেস যেটা ইউজ করা হয় মেইনলি 3টা প্রসেস ইউজ করা যায়, স্যান্ড কাস্টিং, পারমানেন্ট মোল্ড কাস্টিং এন্ড হাই প্রেসার ডাই কাস্টিং। সো পারমানেন্ট মোল্ড মানে গ্র্যাভিটি ডাই কাস্টিং যেটা আমরা বলি। সো ওকে, এবং এর মধ্যে হাই প্রেসার ডাই কাস্টিংটা হলো লার্জেস্ট। সো কাস্টিং এ যত জিনিস হুইল বা এই ধরনের জিনিস যেগুলো আছে সবগুলোই আমরা সাধারণত হাই প্রেসার ডাই কাস্টিং করে ইউজ করি। সো 58% শেয়ার হলো হাই প্রেসার ডাই কাস্টিং, and 30% হলো পার্মানেন্ট মোল্ড, and only 8% হলো স্যান্ড কাস্টিং। ওকে, জাস্ট কয়েকটা অ্যালয় নিয়ে এখানে হাইলাইট করেছি, আমি ডিটেইল এখানে আলাপ করব না। সো অ্যালুমিনিয়াম সিলিকন কপার অ্যালয় আছে, অ্যালুমিনিয়াম সিলিকন ম্যাগনেসিয়াম অ্যালয় আছে, বাইনারি অ্যালুমিনিয়াম সিলিকন আছে, এবং অ্যালুমিনিয়াম সিলিকন কপার ম্যাগনেসিয়াম অ্যালয় আছে। সো খেয়াল করে দেখো প্রত্যেকটা অ্যালয় হলো অ্যালুমিনিয়াম সিলিকন বেস, বিকজ অ্যালুমিনিয়াম সিলিকন হ্যাজ দ্য মোস্ট ফ্লুইডিটি, যার কারণে এই অ্যালয়টা মোস্টলি প্রেফার্ড অ্যাজ এ কাস্টিং অ্যালয়। আমাদের আগে যেটা ইউজ করতাম অ্যালুমিনিয়াম কপার অ্যালয়, that has been decreased over the periods because it has a high tendency of hot tear and microcrack formations, because it has a long freezing range alloy, যার কারণে এটা আস্তে আস্তে কমে গেছিল। কিন্তু এখন যেহেতু টেকনোলজি ডেভেলপ করেছে, আমরা এই হট টিয়ারকে ট্যাকেল করতে পারি, মাইক্রোশিঙ্কেজ ফর্মেশনকে ট্যাকেল করতে পারি, যার কারণে এটা ইম্পর্টেন্স আবার আস্তে আস্তে বাড়তেছে। নাও ডে এটার ইম্পর্টেন্স আবার বাড়তেছে। সো 2 সিরিজের যেগুলো অ্যালয় আছে 224 বা এই ধরনের অ্যালয় যেগুলো আছে, আমরা ওই ডুরালামিনের কথা যেটা বলেছি সেটা এখন নতুন করে জীবন ফিরে পাচ্ছে। কিন্তু স্টিল অ্যালুমিনিয়াম সিলিকন বেজ অ্যালয় যেগুলো আছে দে আর দ্য মোস্ট পপুলার অ্যালয়স। সো যেমন A356 or 357 অ্যালয় যেগুলো আছে, these are most important casting alloy এবং পার্মানেন্ট মোল্ড অ্যালয়। আর যদি ডাই কাস্টিং অ্যালয় যদি ইউজ করি তাহলে 380, সো দিস আর দ্য মোস্ট কমন ডাই কাস্টিং অ্যালয়স। সো সিলিকন বেজ অ্যালয় গুলো মোস্ট পপুলার নাও। এখানে 3টা প্রসেস ওয়াইজ অ্যালয় গুলো ভাগ করা হয়েছে। সো এখানে কমন অ্যালয় যেটা আছে 380, দিস ইজ দ্য মোস্ট কমন অ্যালয় ফর ডাই কাস্টিং। পার্মানেন্ট মোল্ডের জন্য অন্যান্য অ্যালয় আছে, এছাড়াও এই 356 যেটা সেটা দুইটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এখানেও আছে 356 or 357, দুইটাও এখানে ইম্পর্টেন্ট। সো স্যান্ড কাস্টিং, পার্মানেন্ট মোল্ড এন্ড ডাই কাস্টিং এর জন্য স্পেশালাইজ কিছু অ্যালয় ইউজ করা হয়, তার পার্টটা এখানে উল্লেখ করা হয়েছে। সো ফাউন্ড্রি প্র্যাকটিসের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের জেনারেলি কয়েকটা ইস্যু খেয়াল করতে হয়, আমরা জানি সেটা হলো সলিডিফিকেশন শ্রিঙ্কেজ কি অবস্থা, ফ্লুইডিটি ঠিকমতো আছে কিনা, হট টিয়ারিং টেন্ডেন্সি আর ক্র্যাক ফর্মিং টেন্ডেন্সি আছে কিনা, প্রেসার টেস্ট কাস্টিং করা সম্ভব হয় কিনা, and gas absorption আর ড্রসিং প্রবলেম এটা মিনিমাইজ করা যাচ্ছে কিনা। সো এইগুলো হলো মোস্ট কমনলি কনসার্ন নর্মালি যখন আমরা কাস্টিং করি, এবং অ্যালুমিনিয়াম অ্যালয় বেলায় এই সবগুলোই আমাদের আলটিমেটলি কনসার্ন। Solution shrinkage is very high, fluidity silicon alloy বাদে বাকি সব alloy বেলায় problematic, hot tearing tendency এটার মধ্যে আছে, pressure test application এর মধ্যে difficult, silicon based alloy যদি আমরা modify না করি তাহলে পরে, এবং oxide film তো obviously একটা issue, at the same time gas absorption and drossing, so এই সবগুলো প্রবলেমই অ্যালুমিনিয়াম অ্যালয়ের মধ্যে আছে। সলিডিফিকেশন ইস্যু যেটা আছে আইসোথার্মাল সলিডিফিকেশন ইউটিলিটি অ্যালয় বেলায় ওকে আমরা সেফ সাইডে আছি, কিন্তু লং রেঞ্জ সলিউশনের বেলায় ইট উইল বি প্রবলেম, যেমন কপার অ্যালুমিনিয়াম কপার অ্যালয়স ডিফিকাল্ট টু কাস্ট। সলিউশন শ্রিঙ্কেজ ভেরি হাই, লো ডেন্সিটি রেজাল্ট হলো হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আমরা ফিডিং ডিজাইন যখন করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে প্রেসার রিকোয়ারমেন্ট বলে একটা ক্রাইটেরিয়া ছিল, তার মানে লিকুইডের মধ্যে সাফিসিয়েন্ট প্রেসার থাকতে হবে টু সাপ্রেস দ্য ফরমেশন অফ porosity and other defect. সো এখানে যেহেতু অ্যালুমিনিয়ামের ডেন্সিটি কম, সুতরাং হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা মানে H-ρ-G, সো এই রোর ভ্যালু কম থাকার কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইজ ভেরি স্মল, এজ এ রেজাল্ট ডিফেক্ট ফর্মেশন কেসে সাপ্রেস করতে পারে না। সো ফিডিং প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফিডিং ডিজাইন, ফিডার ডিজাইন এখানে খুব একটা ক্রিটিক্যাল ইস্যু ইন অ্যালুমিনিয়াম কাস্টিংস। ফ্লুইডিটি সিলিকন বেস অ্যালয় বেলায়, সরি নট সিলিকন বেস, silicon rich alloy with low copper favor fluidity আমরা বলেছি, এবং রেজিস্ট্যান্স টু হট টিয়ার এটা হয় হাইপার ইউক্রিটিক সিলিকন যদি থাকে যেখানে 16 থেকে 18%, পিস্টন অ্যালয় ফর এক্সাম্পল খুব এক্সেলেন্ট, এদের কোনো টিয়ারিং প্রবলেম নাই, ফ্লুইডিটি এক্সেলেন্ট,
যেহেতু ওখানে আনুমানিক 20% বা এই ধরনের রেঞ্জে সিলিকন থাকে। কপার অ্যালয় হলে পরেই সমস্যা। ড্রস এন্ড গ্যাস ফরমেশন, এটা একটা কমন একটা প্রবলেম অ্যালুমিনিয়াম অ্যালয়ের বেলায়। প্রবলেম আরো এগ্রাভেট করে যদি ম্যাগনেসিয়াম থাকে, বিকজ ম্যাগনেসিয়াম ইজ রেডিলি ফর্ম ড্রস। সো যার কারণে এই অ্যালয়গুলোর বেলায় ড্রস ফরমেশন, গ্যাস অ্যাবজর্পশন ভেরি হাই ইন অ্যালুমিনিয়াম অ্যালয়। সো পোরোসিটি ফরমেশন একটা ক্রিটিক্যাল ইস্যু, যার ফলে design of grading system is very critical. Melting and pouring practices also is very critical. Pressure tightness application যদি আমরা ইউজ করি পাম্প হাউজিং এটসেট্রা, এই সমস্ত ক্ষেত্রে তাহলে পরে আমাদের স্পেশাল প্রিকশন নিতে হবে, বিকজ অক্সাইড যেটা আছে সেই অক্সাইডটা যদি লম্বা থাকে, থ্রু আউট ক্রস সেকশন যদি হয়, তাহলে পরে 12টা বেজে গেল। এট দ্য সেম টাইম ক্যাভিটি যদি ফর্ম করে, সেটা লোকালাইজ ক্যাভিটি যদি হয়, extended throughout the cross section, and at the same time dispersed porosity যেগুলো ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম আলো যেগুলো আমাদের আছে, সো ম্যাগনেসিয়াম যে ফিল্ম যেগুলো আছে সেগুলো খুব চারিদিকে ছড়া থাকে এবং লিকুইডটা ভেরি থিক, যার কারণে এর ভিতরে ক্যাভিটি যেটা ফর্ম করে বা পোর্স যেগুলো থাকে সেগুলা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং ইন্টারকানেক্টেড যদি হয় তাহলে পরে প্রেসার অ্যাক্টেন্স অ্যাপ্লিকেশন 12টা বেজে গেল। সো এই ধরনের জিনিসগুলো চিন্তা করতে হবে ডিউরিং ডিজাইন অফ গেটিং সিস্টেম and feeding system. Melding practice তাহলে আমাদের কি পয়েন্টস যেটা চিন্তা করতে হবে সেটা হলো এভরিথিং শুড বি ক্লিন অ্যান্ড ড্রাই। সো কাস্টিং এর আগে ফর এক্সাম্পল যে আমরা যে ডিভাইস নিয়ে আমরা লিকুইডটা ঢালি, সো সেই ডিভাইস অন্যান্য যত টুলস আছে যেমন শেক করি, অল টুলস টু বি ড্রাইড অ্যান্ড কোটেড উইথ এ রিফ্র্যাক্টরি লাইনিং। নর্মালি আমি যেটা করি, আমাদের এখানে যেহেতু রিফ্র্যাক্টরি কোটিং অ্যাভেলেবল না, আমি যেটা বলি সেটা হলো চুনের পানিতে আগে ডুবে রাখো। চুনের পানিতে ডুবে রাখলে পরে চুনের পানিটা পড়ে গেল, তারপরে একে ড্রাই করলে পরে চারিদিকে সুন্দর একটা ক্যালসিয়াম অক্সাইডের কোটিং জেনারেট করে এবং এই কোটিংটা তখন লোহার যে রড যেটা আমরা ইউজ করছি সেটা প্রোটেক্ট করে যখন আমি এটা দিয়ে অ্যালুমিনিয়ামকে নাড়াই। সো কিপ দ্য টেম্পারেচার লো আনটিল পোরিং, যাতে করে মিনিমাম গ্যাস absorb করা থাকে। Avoid water vapor and other hydrogen bearing wet gases whenever possible. So mold should be very dry, everything should be very dry, and at the same time আরো একটা জিনিস আমি যেটা বলি সেটা হলো never cast aluminum in a rainy day. So rainy day যদি হয়, অর্থাৎ অ্যাটমসফিয়ারে যদি অ্যাটমসফিয়ার ইজ স্যাচুরেটেড উইথ ময়েশ্চার, সেই সমস্ত ক্ষেত্রে অ্যালুমিনিয়াম কাস্টিং করলে পরে পোরোসিটি ফ্রি কাস্টিং করা এক্সট্রিমলি ডিফিকাল্ট, যেহেতু প্রচুর গ্যাস অ্যাবজর্ব করে, ময়েশ্চার অ্যাবজর্ব করে। So do not hesitate and start more than absolutely necessary. অ্যালুমিনিয়ামের উপরে যে অক্সাইড একটা লেয়ার পরে, সেই লেয়ারটা যতদূর পারা যায় এটা প্রোটেক্ট করবা। কন্টিনিউয়াসলি নাড়াইতে হবে, নাড়ায় সারফেসটা ভেঙে ফেলা এটা কখনোই চেষ্টা করতে হবে না, ঠিক আছে? Use adequate flushing and fluxing practice. So degassing is vital in aluminum castings. So degassing তুমি যেভাবেই করো, either flushing করো with inert gas or solid reagent use করো, যেটাই করো তোমাকে adequate flushing practice করতে হবে, fluxing practice করতে হবে। Skim the surface only when ready to pour. জাস্ট পোরিং এর আগ মুহূর্তে উপর থেকে অক্সাইড রসটাকে সরিয়ে ফেলে ইমিডিয়েটলি পোর করতে হবে। Avoid turbulence when pouring. So pouring করার সময় turbulence এটা অ্যাভয়েড করতে হবে। ইউজ প্রপার পোরিং টেম্পারেচার এন্ড পোরিং প্র্যাকটিস। ওকে, দিস ইজ তো বলার অপেক্ষা রাখে না। পোরিং টেম্পারেচার অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ কাস্টিং প্রপার্টিস। সো অ্যাডিকুয়েট পোরিং, প্রপার পোরিং টেম্পারেচার শুড বি মেইনটেইনড অ্যান্ড পোরিং প্র্যাকটিস শুড বি মেইনটেইনড। সো তাহলে টিপিক্যাল মেল্টিং প্র্যাকটিস অ্যালুমিনিয়ামে কি করতে হয়? ফার্স্টলি melt under the cover of dross of flux. ঠিক আছে? Continue charging until melt is complete. Add more flux as necessary. Do not exceed temperature 750। তার মানে মেল্টিং এর সময়ই যখন মোটামুটি মেল্টিং শুরু হয়ে যাচ্ছে তখন চাই উপরে একটা ড্রস কভার দিতে, ফ্লাক্সিং কভার দেওয়া। ড্রস কভার না, সরি, ফ্লাক্সিং কভার। কভারিং ফ্লাক্স কিনতে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের জন্য ফ্লাক্স কি, সেগুলা ফসিকো বা এই ধরনের কোম্পানির প্রোপ্রাইটারি ফ্লাক্স পাওয়া যায়, সেটা উপরে দিয়ে দেওয়া। দেন ডিগ্যাস, মেল্টিং হয়ে গেলে পরে ডিগ্যাস, allow to stand about 5 minutes, add more flask, of the slab. তার মানে লিকুইড ম্যাটার, লিকুইড হয়ে গেছে, এখন ডিগ্যাসিং করা। ডিগ্যাসিং করা বিভিন্ন ওয়েতে করা যায় আমরা জানি, আইদার ইনার্ট গ্যাস ব্লো করা, অথবা বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায় সেটা অ্যাড করা, অথবা সামটাইমস শুধুমাত্র নাড়ানো, আধা ঘন্টা ধরে লিকুইড মেটাল হোল্ড করে লিকুইড মেটালকে নাড়ানো হয়। কমার্শিয়াল প্র্যাকটিস হলে এটা, যেহেতু এটা কোনো খরচ একদমই লাগে না। সো যে ওয়েতে করো না কেন ডিগ্যাসিং করো, ডিগ্যাসিং করার পরে জাস্ট স্ট্যান্ড ফর 5 minutes and add more flask.
ফ্লাক্স দেওয়ার পরে স্কিম অফ দ্য ফ্লাক্স ইট সেপারেট গ্রেইন রিফাইনার হ্যাজ টু বি অ্যাডেড, তাহলে পরে এই ডিগাসিং এর আগে করতে হবে। সো আগে গ্রেইন রিফাইনার অ্যাড করার পরে, কারণ গ্রেইন রিফাইনার আমরা যেটা অ্যাড করি সেগুলো সবই হাইড্রোস্কোপিক, সো এগুলা ময়েশ্চার অ্যাবজর্ব করে, তার মানে লিকুইডের মধ্যে ময়েশ্চার বাড়িয়ে দেয়, যার কারণে ডিগাসিংটা পরে করতে হবে। উইথ টেম্পারেচার বিটুইন 720 and 740 মডিফাই দ্য অ্যালয়। যদি তার মানে কি, তাহলে স্টেজটা কি হলো, ফার্স্টলি হলো গ্রেইন রিফাইনার অ্যাড করা, ডিগাসিং করা, দেন মডিফাই অ্যাড করা। এবং মডিফাইং যখন বলবো আমরা, তখন বলবো যে মডিফায়ার যেগুলো অ্যাড করা হয় সেগুলোও গ্যাস অ্যাবজর্ব করে। সুতরাং ডিগ্যাসিংটা যদি এখানে সেকেন্ড স্টেজে করে ফেলো, তাহলে পরে এই তোমার মডিফায়ারে পরে আবার করতে হবে, অথবা অল্টারনেটলি রিফাইনার, মডিফায়ার এন্ড দেন ডিগ্যাসিং। সো এইটা এই সিকোয়েন্সটা হতে পারে। Allow to stand about 5 minutes, add more flask, skim of the flask and check the point of the pour immediately. So this is the normal train for casting aluminum alloys. কাস্টিং টেম্পারেচার খেয়াল করো, লাইট কাস্টিং এ বেলায়, লাইট কাস্টিং মানে যেহেতু কাস্টিং লিকুইড মেটাল কম, সো টেম্পারেচার বেশি লাগে তো এবং টোটাল হিট মেইনটেইন করার জন্য কাস্টিং সাইজ বড় হলে টেম্পারেচার ক্যান বি রিডিউসড। মডিফিকেশন আমরা আগে তোমাদের লেকচারের সময় একটু আলাপ করেছো, তারপর আমি একটু জাস্ট আস্তে করে হাইলাইট করি। সেটা হলো যে আমরা যে অ্যালুমিনিয়াম অ্যালয়ের কথা বলি, সে অ্যালুমিনিয়াম অ্যালয় আইদার দে আর হাইপার ইউটেরিক অ্যালয় or either eutectic or hypoeutectic alloy যেটাই হোক না কেন, সো দুইটা জিনিস ঘটে। একটা হলো সিলিকন, প্রাইমারি সিলিকন ইজ দেয়ার এন্ড ইউটেক্টিক সিলিকন ইজ দেয়ার। সো প্রাইমারি সিলিকন যেটা, সেটা চাঙ্কি সাইজ, বড় বড় প্লেট টাইপের সিলিকন, আর ইউটেক্টিক যেটা করে সেটা হলো ল্যামেলার ইউটেক্টিক ফর্ম করে। সো প্লেট ইউটেক্টিক সিলিকন প্লেট থাকে ওখানে। সো এই দুইটা জিনিসই প্রপার্টিকে হ্যাম্পার করে। সো এই দুইটা প্লেটটাকে তার শেপটাকে মডিফাই করার জন্য আমরা মডিফায়ার অ্যাড করি। So change in eutectic silicon and primary silicon are necessary to remove the adverse effect of needle and plate shapes of the silicon particle. এবং transformation of silicon phase from acicular মানে যে plate shape and needle shape যেগুলা বলতেছি, সেগুলাকে fibrous shape, so fine rounded particle কনভার্ট করা, এই প্রসেসটাকে বলে মডিফিকেশন। সো acicular shape থেকে fibrous shape কনভার্ট করা, this is called modification, ঠিক আছে? এবং মডিফিকেশন দুই ভাবে করতে পারি অ্যাপারেন্টলি। একটা হতে পারে যে যদি আমরা র‍্যাপিড সলিডিফিকেশন করি, কুলিং রেট ফাস্ট করি, কুলিং রেট ফাস্ট করলে এভরিথিং বিকাম স্মল। সো এই যে এখানে যে প্রাইমারি সিলিকন পার্টিকেল যেটা বললাম সেটাও স্মল সাইজের হয়ে যায়, ইউটেক্টিক যেটা ফর্ম করে সেটাও ছোট সাইজের হয়ে যায়। কিন্তু খেয়াল করতে হবে যে এগুলো কখনো শেপ চেঞ্জ হয় না, ঠিক আছে? চাঙ্কি সাইজের সিলিকন প্লেট ছোট সাইজের সিলিকন প্লেট হবে, কিন্তু ইট উইল রিমেইন অ্যাজ এ প্লেট। ইউটেক্টিক সিলিকন যেটা আছে সেটাও রিমেইন অ্যাজ এ প্লেট বাট স্মল সাইজ প্লেট। সো এটা শেপ কখনো চেঞ্জ হয় না, যার ফলে র‍্যাপিড সলিউশন করলে পরে সবকিছু ছোট হয়ে যায়, এক্সিডিংলি ফাইন ফর্ম, কিন্তু দে আর আনমডিফাইড, ঠিক আছে? সো যদি মডিফিকেশন করতে চাও, ইট মাস্ট বি কেমিক্যালি ডান। সো মডিফায়ার যেটা ইউজ করা হয় অনলি অ্যাবাউট অ্যারাউন্ড 0.02%, সো ভেরি স্মল অ্যামাউন্ট, কিন্তু দে ইফেক্টিভলি চেঞ্জ দ্য শেপ অফ দিস সিলিকন পার্টিকলস। Okay, so common modifier যেটা strontium, sodium and phosphorus, ঠিক আছে? সো এরা ফাইব্রাস স্ট্রাকচার ফর্ম করে। এন্ড আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, দে আর মোর ইফেক্টিভ ইফ দ্য কুলিং ইজ ফাস্টার। সো দুইটা যদি একসাথে করো তাহলে দ্য বেস্ট রেজাল্ট ক্যান বি অবটেইনড। সো তুমি এই ধরনের কেমিক্যাল মডিফায়ারও দিলা, এট দ্য সেম টাইম কুলিং রেট ফাস্টার করলা, ঠিক আছে? সো দ্যাট ইজ মাচ ইজিয়ার টু মডিফাই চিল কাস্টিং দেন হেভি সেকশন কাস্টিং। সো থিন সেকশন যদি হয়, মডিফিকেশন ভেরি ইজি। ওকে, তাহলে কিভাবে করে মডিফিকেশন? অ্যাডিশন অফ স্ট্রনশিয়াম অর সোডিয়াম। সো ইউটেক্টিক মডিফায়ার যদি করতে হয়, তার মানে ইভেন ইন হাইপোসাইডেও যদি থাকে, তাহলে তোমাকে সোডিয়াম এবং স্ট্রনশিয়াম অ্যাড করতে হবে, যাতে করে ইউটেক্টিক প্লেটগুলোকে চেঞ্জ করা। আরেকটা হলো তোমার যদি প্রাইমারি সিলিকন থাকে ফর হাইপার ইউটেক্টিক অ্যালয়, সেই সমস্ত ক্ষেত্রে প্রাইমারি সিলিকনকেও মডিফাই করতে হয়, এবং সেটা করে হলো ফসফরাস। সো অ্যারাউন্ড 0.015% ফসফরাস অ্যাড করলে পরে প্রাইমারি চাঙ্কি পার্টিকেলগুলো মডিফাই হয়ে যায়। তবে খেয়াল করতে হবে এই these addition increase the porosity in the casting, particularly sodium. সোডিয়াম দিলে পরে সবচেয়ে বেশি গ্যাস অ্যাবজর্পশন হয়, স্ট্রনশিয়াম দিলে একটু কম হয়, বাট স্ট্রনশিয়াম ইজ কস্টলি। সো সোডিয়াম ইজ দ্য মোস্ট কমনলি ইউজড মডিফায়ার। ওকে, ছবি যদি দেখি তাহলে these are the common অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম অ্যালয়, 356 অ্যালয় যেটা বলেছিলাম। সো ম্যাগনেসিয়াম থাকে অ্যারাউন্ড 0.3, 356.3 থাকে, আর 357 যদি হয় তাহলে ম্যাগনেসিয়াম থাকে 0.6%। সো
সিলিকন 7% এর কাছাকাছি থাকে। ওকে, 6.5 থেকে 7.5। সো এই ধরনের অ্যালয় যদি কাস্ট করি তাহলে সো দিস ইজ দ্য প্রাইমারি অ্যালুমিনিয়াম ডাইড্রাইডস এন্ড দেন দিস ইজ দ্য ইউটেকটিক্স। সো এটা হলো ইউটেটিক অ্যালয়, যেহেতু অনলি 7% সিলিকন আছে। আমরা দেখেছি যে আনুমানিক 11.7% হলো ইউটেকটিক লেভেল। সো এটা হাইপো ইউটেটিক অ্যালয়, যেখানে কোনো প্রাইমারি সিলিকন নাই কিন্তু ইউটেকটিক সিলিকন আছে। সো দিস ইজ দ্য ইউটেটিক সিলিকন প্লেট। এবং এটাকে যদি মডিফাই করি তাহলে প্রাইমারি গ্রেন ঠিকই আছে, কিন্তু এটা ফাইব্রাস হয়ে যায়। সো মডিফায়ার দেওয়ার ফলে এই ধরনের স্ট্রাকচার ফর্ম করে। অন দ্য আদার হ্যান্ড হাইপার ইউটেকটিক অ্যালয় যদি হয় তাহলে দিস আর দ্য ইউটেকটিক আর দিস দ্য প্রাইমারি সিলিকন। সো এটাকে যদি মডিফাই ইউজ করি তাহলে পরে এই ধরনের, সো এটা প্রাইমারি সিলিকন পার্টিকেল গুলো খুব ফাইন সাইজ হয়ে গেছে। অনেকগুলো গোল হয়েছে, সবগুলো গোল হয়নি, এখানে কিছু দেখা যাচ্ছে, এখানেও মোটা গোল হয়নি, এটা একদম সুন্দর গোল হয়েছে। তো এনিওয়ে, সো এইটা হলো আনুমানিক মডিফাইড স্ট্রাকচার অফ 393 অ্যালুমিনিয়াম সিলিকন 21। ঠিক আছে, সো 21% সিলিকন আছে। যেহেতু মডিফাইং এর একটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গ্রেড দেখাচ্ছে। সো দিস ইজ দ্য আনমডিফাইড স্ট্রাকচার, 200 ম্যাগনিফিকেশন এবং 800 ম্যাগনিফিকেশন। সো ইউটেকটিক ফেজ দেখানো হয়েছে, ল্যামিলার স্ট্রাকচার অফ ইউটেকটিক 2 এর মধ্যে কিছু মডিফায়ার অ্যাড করেছি। সো এটা সাইজ একটু ছোট হয়েছে, আর একটু বেশি মডিফায়ার দেওয়া হয়েছে, একটু ফাইব্রাস হয়েছে, তারপরেও অনেক প্লেট রয়ে গেছে। এখানে কিছু প্লেট অলরেডি আছে। সো এই 2, 3, 4 এগুলো হলো আন্ডার মডিফাইড। সো মডিফিকেশন বাড়ছে। দিস 5.1 ইজ দ্য ফাইব্রাস সিলিকন ইউটিলিটি, তার মানে একদম কমপ্লিটলি মডিফাইড হয়ে গেছে। এবং এটা হলো সুপার মডিফাইড, সো আরো বেশি করে মডিফাইড দেওয়া আছে, ভেরি ফাইন স্ট্রাকচার ফর্ম করেছে। সো দিস ইজ দ্য নাম্বার 1 এসিকুলার স্ট্রাকচার, these are the lamellar structure, and this is the fibrous structure or globular structure of eutectic silicon. গ্রেন ডিফাইনার নিডেড যদি ফাইন গ্রেন স্ট্রাকচার পেতে চাও, ডেনড্রাইট গুলো ফাইন গ্রেন করতে চাও, প্রপার্টি যদি ইমপ্রুভ করতে চাও, এবং গ্রেন ডিফাইনার দিলে পরে রেজিস্ট্যান্স অফ হট টিয়ার বেড়ে যায়, পরোসিটি লেভেল ডিক্রিজ করে, মাস ফিডিংটাও ইনক্রিজ করে। ওকে, মাস ফিডিং আমরা বলি নাই, ফিডিং মেকানিজমের মধ্যে একটা মাস ফিডিং আছে, লিকুইড মেটাল একসাথে মুভ করে, লিকুইড সলিড একসাথে। ওকে, গ্রেন ডিফাইনিং বা র্যাপিড সলিডিফিকেশন সেটা আমরা জানি, ফার্স্টটা কুল করলে পরে ওকে হোমোজিনিয়াস নিউক্লিয়েশন প্রেফার্ড হয়, এবং যত কুলিং রেট বাড়াবা তত গ্রেন সাইজ ছোট হবে। সো দিস ইজ দ্য কমন নরমাল স্কেল। অ্যান্ড কেমিক্যাল গ্রেন ডিফাইনার যদি অ্যাড করো তাহলে পরে জিনিসটা আরো বেটার হয় বাই প্রোভাইডিং হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশনস। এবং কমন গ্রেন ডিফাইনার যেটা কেমিক্যাল গ্রেন ডিফাইনার সেটা হলো টাইটেনিয়াম and or boron, not and or ভুল বললাম, either titanium alone or titanium plus boron as a mixture। ঠিক আছে, এটা মাস্টার অ্যালয় কিনতে পাওয়া যায়, অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম অ্যালয় অথবা অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম বোরন অ্যালয়, এইভাবে মাস্টার অ্যালয় কিনতে পাওয়া যায়, অথবা ফ্লাক্সিং এজেন্ট হিসেবে পাউডার ফর্মে পাওয়া যায়। সো দুই ফর্মেই অ্যাড করতে পারো, and mechanism is the same, they provide nucleating site for heterogeneous nucleation, এবং these are hygroscopic, আমরা আগে বলেছি এগুলো দিলে পরে moisture absorb করে। So degassing is necessary. Okay, তাহলে মোল্ডিং প্র্যাকটিসটা তাহলে আমাদের কি ধরনের হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। 1 নম্বর মেল্টিং টেম্পারেচার লো ডেনসিটি টার্বুলেন্স চিন্তা করতে হবে, আর গ্যাস অ্যাবজর্পশন। সো এই কয়েকটা পয়েন্টস আমাদেরকে ট্যাকেল করতে হবে। মোল্ডিং প্রসেসে গ্রিন স্যান্ড তো অবশ্যই করা যায়, ড্রাই স্যান্ড, প্লাস্টার মোল্ডিং, পার্মানেন্ট, সো এনি টাইপ অফ কাস্টিং প্রসেস ক্যান বি ডান। স্যান্ড যেটা হয় হাই রিউজেবিলিটি আছে, যেহেতু টেম্পারেচার কম, সো স্যান্ড বার্নিং খুব একটা হয় না, এবং you can use repeatedly। সেটা আছে finely graded for light casting, medium graded for medium casting, uniformly distributed sand, so if it's 50 to 60, low permeability because of the natural tendency of absorbing more gases, so যাতে করে permeability low থাকে খুব ইজিলি গ্যাস গুলো বেরিয়ে যেতে পারে। মোল্ডের স্ট্রেংথ মোটামুটি লাগে, বেশি দরকার পড়ে না, গ্রিন স্ট্রেংথে বেশি লাগে, ড্রাই স্ট্রেংথ খুব একটা লাগে না বিকজ টেম্পারেচার এত বেশি জেনারেট করে না। ময়েশ্চার কন্টেন্ট মাস্ট বি কেপ্ট এট এ লো, যত পারা যায় অ্যাভয়েড করা। সো আমাদের নর্মাল যখন মোল্ড তৈরি করে খেয়াল করেছে কিনা জানি না, হয়তো 1-2টা ক্লাসে পেয়েছো, যখন মোল্ড করে এরা তখন ওই মোল্ডটার গেটিংটা হাতে যদি কাটে দেখবা পানি দিচ্ছে, পানি দিয়ে এটাকে জাস্ট
ভিজাইয়া তারপরে এটা করলে তাদের ডেট কাটাটা ইজি হয়। সো টেকনিশিয়ান যারা আছে তারা ওই পানির ব্যবহারটা বেশি করে এবং ইউ টেন্ড টু অ্যাভয়েড ইট, এবং তোমাকে ফার্ম ডিরেকশন দিতে হবে। যদি তোমরা কেউ ফাউন্ড্রিতে কাজ করো, ইভেন ওয়ালটন, সেখানেও যদি গ্রিন স্যান্ড ইউজ করে, সেখানে এই ধরনের টেকনিশিয়ানরা এই ধরনের জিনিস মিস্টেক করে, যেটাকে অ্যাভয়েড করতে হবে। কোর্স স্যান্ড ইউজ করা যেতে পারে লার্জার কাস্টিং যদি হয়। কোলাপসিবিলিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু হট টিয়ারের জন্য, এবং মাঝে মাঝে দেখবে যে স্যান্ড বের হইতেই চায় না যদি পাইপ কাস্টিং এই ধরনের জিনিস থেকে হয়। সো কোলাপসিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। গেটিং অ্যান্ড ফিডিং ডিজাইনের মধ্যে সো ড্রসিং টেন্ডেন্সিকে আমাকে ট্যাকেল করতে হবে। সো অ্যাডিকুয়েট ফিল্টারিং টেকনিক আমাদের অ্যাভয়েড করতে হবে। যদি প্রেফার করা যায় বটম পোরিং যদি প্রেফার করা সম্ভব হয়, এবং আনপ্রেশার সিস্টেম যদি সম্ভব হয় তাহলে সেটা অ্যালাউ করতে হবে। সলিডিফিকেশন শ্রিঙ্কেজ একটা বড় একটা ইস্যু, এবং আমরা মনে হয় ফিডিং ডিজাইন ক্যালকুলেট করার সময় আমরা বলেছিলাম যে যেহেতু এটা শ্রিঙ্কেজ যদি 7% হয় এবং তুমি অর্ডিনারি একটা ফিডার অ্যাপ্লাই করো যেটা 14% এফিসিয়েন্সি, সে সমস্ত ক্ষেত্রে ফিডারের সাইজ কাস্টিং এর সাথে সমান হয়ে যায়। সো তোমার ফিডিং ডিজাইনটা মোর অ্যাপ্রোপ্রিয়েটলি করতে হবে। ডিফিকাল্টি ইন এলিমিনেটিং ম্যাক্রো শ্রিঙ্কেজ, সো ভেরি ফাইন ডিসপার্স পোরোসিটি ফর্ম করে, এবং যেটা গেটিং এর ইয়ের মধ্যে এই ধরনের অ্যালের মধ্যে থাকে। সো ডিসপার্স পোরোসিটি রিমুভ করা তোমাকে। সো ডিগ্যাসিং ইজ ভেরি ক্রিটিক্যাল। হাই থার্মাল কন্ডাক্টিভিটি, যেহেতু থার্মাল কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ ভেরি হাই, আমরা আয়রন কাস্টিং এর উল্টা এখানে বলতেছি। আয়রন কাস্টিং এর থার্মাল কন্ডাক্টিভিটি অনেক লো ছিল, যার ফলে যদি আমি মোল যদি হাই থার্মাল কন্ডাক্টিভিটি হয় তাহলে ডিরেকশনাল সলিউশন ইজি হয়। কিন্তু এখানে জিনিসটা উল্টা, অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি ভেরি হাই, মোল্ডের কন্ডাক্টিভিটি ভেরি লো, অ্যাজ এ রেজাল্ট ডিরেকশনাল প্রপার্টি এখানে অ্যাচিভ করা ভেরি ডিফিকাল্ট আনলেস ইউ অ্যাপ্লাই চিল উইথ হায়ার সুপিরিয়র থার্মাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে? সো নর্মালি এই ধরনের অ্যালয় প্রেফার প্রগ্রেসিভ সলিডিফিকেশন। সো ডিরেকশনাল সলিউশন প্রেফার করতে গেলে তোমাকে ফিডিংটার স্কিলটা বাড়াতে হবে, অ্যাট দ্য সেম টাইম মোল্ডের মধ্যে সাফিসিয়েন্ট চিল ইউজ করতে হবে। সো দিস ইজ অ্যাবাউট অ্যালুমিনিয়াম কাস্টিং ফাউন্ড্রি প্রসেস, ফাউন্ড্রি টেকনিক। লাস্টলি বাট নট লিস্ট, এই কথা আমরা বারবার বলেছি, প্লেস ফিডার হাই টু ফিড ডাউনহিল, প্লেস ইন গেট to load to feed uphill, particularly for aluminum casting. যেহেতু ড্রসিং টেন্ডেন্সি আছে, যেহেতু পরোসিটি টেন্ডেন্সি আছে, যার জন্য বটম পোরিংটা প্রেফারেবল, এবং ফিডিং যেহেতু ইম্পর্টেন্ট, সুতরাং ডাউনহিল ফিডিং, তার মানে কাস্টিং এর উপরে ফিডার ইউজ করা, সেটা এখানে প্রেফারেবল। ওকে, স্ক্র্যাপ যেগুলো হয়, কি কারণে স্ক্র্যাপ হয়? সাধারণত পিনহোল পরোসিটির কারণে হয়, গ্যাস হোলের জন্য হয়, সিঙ্কেজ ক্যাভিটি এটার জন্য হয়, যেহেতু বড় সিঙ্কেজ আছে, ফিডিং যদি ঠিকমতো না হয় তাহলে ক্যাভিটি কাস্টিং মধ্যে ঢুকে যাবে। অক্সাইড এন্ড রস, সেটা একটা বড় একটা ডিফেক্ট হতে পারে। স্যান্ড ইনক্লুশন হতে পারে যদি তুমি গেটিং ডিজাইন ঠিকমতো না করো। মিস অ্যান্ড কোল্ড শার্ট, ওকে খুব একটা হয় না, এই দুটা খুব একটা, পার্টিকুলারলি সিলিকনে কাস্টিং, অ্যালুমিনিয়াম সিলিকনে হলে যদি মাথায় রাখি তাহলে এটা হয় না, কিন্তু অ্যালুমিনিয়াম কপার যদি মাথায় রাখো তাহলে বলে এটা বড় একটা ইস্যু। এবং হট টিয়ার, যেহেতু অ্যালুমিনিয়াম কপার এর মধ্যে এই দুইটা বেশি হয়, fluidity is a concern and hot tearing tendency is a concern for aluminum copper. Otherwise যদি অ্যালুমিনিয়াম সিলিকন আলা হয় তাহলে খুব একটা সমস্যা নেই। Okay, then let's talk about copper alloy. Copper alloy very costly একটা alloy, সুতরাং সব জায়গায় ইউজ করা যায় না। স্পেশাল কতগুলো ক্ষেত্রে যদি আমি করোশন রেজিস্ট্যান্স পেতে চাই সস্তায়, স্টেনলেস স্টিল আরো কস্টলি, এবং এট দ্য সেম টাইম করোশন এন্ড মেকানিক্যাল প্রপার্টি একটু বেটার যদি চাই, তাহলে কেবলমাত্র কপার অ্যালয় ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ওকে। অ্যাডিশনাল বেনিফিট হইতেই পারে, কাস্টেবিলিটি ভালো, ফেব্রিকেবিলিটি ভালো, মেশিনেবিলিটি খুবই ভালো, করোশনের সাথে কথা বলেছি, রিজনেবল কস্টে, মেকানিক্যাল টাইপোলজিক্যাল প্রপার্টি ভালো, বায়োফাউলিং রেজিস্ট্যান্স ভালো। বায়োফাউলিং বলতে মিন করা হচ্ছে যে মেরিন অ্যাপ্লিকেশনের মধ্যে সাধারণত যদি পানিতে সি ওয়াটারের মধ্যে যদি ডুবানো থাকে অথবা কোনো নর্মাল ওয়াটারে ডুবানো থাকে তাহলে যদি আস্তে আস্তে ব্যাকটেরিয়া জমতে থাকে। সো এই বায়োলজিক্যাল এজেন্ট যেগুলো আছে সেটার মাধ্যমে এটার যে প্রপার্টি ডিগ্রেড করা, সারফেস প্রপার্টি, সেটা যাতে না হয় সেটার ব্যবস্থা এই ধরনের অ্যালয় খুব একটা হয় না। ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি ভালো, অ্যান্ড স্পেকট্রাম অ্যাট্রাক্টিভ কালার, কালারিং একটা ইম্পর্টেন্ট ইস্যু। মনে আছে আমাদের একসময় একটা পার্টি এসেছিল যে তারা কাস্টিং করে কিন্তু
এটা কাস্টিং এর যে নেচারটা, যে ধরনের কালার হওয়ার কথা, পার্টি যে কালারটা লাইক করে কাস্টমাররা, বায়াররা, সেই কালারটা হচ্ছে না, কালার নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন পর পর। সেটা কিভাবে দূর করা যায়? সো কালার ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ইন কপার বেজ অ্যালয়। Cost is a factor. Okay, so obviously aluminum alloys are not, sorry, copper based alloy are not used unless they are special advantage. উপরে যেগুলো বললাম সেগুলো required. Otherwise, অন্যান্য alloy is there. বিভিন্ন ধরনের অ্যালয় আছে, আমরা তোমরা এটা উল্লেখ করেছো। ব্রাস একটা মোস্ট কমনলি ইউজড অ্যালয়, ব্রোঞ্জ এক্সপেন্সিভ অ্যালয় ব্রাসের তুলনায়। সো স্পেশাল কিছু ওয়্যারেজ অ্যাপ্লিকেশনের জন্য এটা ইউজ হতে পারে। দি মোস্ট কমন অ্যালয় যেটা, সেটা হলো গান মেটাল। ঠিক আছে, এটা রিজনেবলি স্ট্রেংথ আছে, যেহেতু কিছু টিন আছে, লেড আছে, লেড দিলে মেশিনেবিলিটি বেটার হয়। সো উই হ্যাভ এ গুড কম্বিনেশন অফ কাস্টেবিলিটি, মেশিনেবিলিটি অ্যান্ড স্ট্রেংথ with a good resistance to corrosion. So this is the most important alloy, যেটা আমাদের যত ধরনের পাইপ ফিটিংস আছে, যত ধরনের পাইপ ফিটিংস আছে, প্রেসারের অ্যাপ্লিকেশন যত ধরনের আছে, ভালভস এন্ড পাম্পস এন্ড বিয়ারিংস, সেই সমস্ত জায়গায় এটা অ্যাপ্লাই করা হয়। সো গান মেটালের দিকে আমরা পার্টিকুলার অ্যাটেনশন দেব। And then there is other alloys যেগুলো আছে। Okay, you can see that. Okay, foundry practice. Number one, very high specific gravity, so density is very high. High latent heat of fusion, intermediate pouring temperature, so 1000 1100 1200 মধ্যে এটা pour করা হয়। Both long and short freezing alloys are available. Non-filming forming alloy except aluminum bronze. So aluminum যে কপার অ্যালয় থাকে সেটা ছাড়া বাকি প্রায় সব অ্যালয়ের মধ্যেই সাধারণত কোনো ফিল্ম ফর্ম করে না। কপার অক্সাইড যেটা ফর্ম করে, দ্যাট ইজ নট এ ফিল্ম, এটা সাধারণত প্রেসিপিটেট ফর্মে থাকে, পাউডারি ফর্মে থাকে। আরেকটা জিনিস দেওয়া হয় লেড, প্রেসার টাইট অ্যাপ্লিকেশনের জন্য, মেশিনেবিলিটি বাড়ানোর জন্য। সো লেড দিলে পরে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি ডেভেলপ করে, মেকানিক্যাল প্রপার্টি, কিন্তু এট দ্য সেম টাইম একটা ইম্পর্টেন্ট কাস্টিং প্রপার্টি ডেভেলপ করে, যেটা আমরা একটু পরে দেখবো। ওকে, ইন জেনারেল তিনটা গ্রুপে ফেলা যায় ডিপেন্ডিং অন দ্য সলিডিফিকেশন রেঞ্জ। ন্যারো ফ্রিজিং রেঞ্জ মানে স্ক্রিন ফ্রিজিং এর যেগুলো আছে একটা গ্রুপের মধ্যে, গ্রুপ 1, আর একটা মিডিয়াম ফ্রিজিং রেঞ্জ যেটা 100 এর মধ্যে টেম্পারেচার জোনের মধ্যে সলিডিফাই হয়, অথবা এর চেয়ে বেশি যদি হয় 100 থেকে 200 এর মধ্যে যদি ফ্রিজিং রেঞ্জ থাকে, these are the group 3 alloys. So screen freezing range to high freezing range, এই তিনটা এই জোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যালয়েজ আছে। এবং আমরা জানি যে হোয়াইট ফ্রিজিং রেঞ্জ যদি হয় তাহলে লো শিঙ্কেজ ফর্ম করে। হোয়াইট ফ্রিজিং রেঞ্জ অ্যালয় হ্যাভ লো শিঙ্কেজ, কিন্তু এই শিঙ্কেজটা ডিসপার্স শিঙ্কেজ হয়, চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে, বিকজ অফ দ্য ফর্মেশন অফ ডেনড্রাইটস। এদের সলিউশন ডেনড্রাইটিক মোডে হয় এবং এদের কি বলে fluidity is very less because of the formation of dendrites. On the other hand, high shrinkage alloy যেগুলো আছে, their shrinkage is very high, একটা পাইপ ফর্ম করে, কিন্তু এদের fluidity খুবই ভালো, more fluid, so easily pouring করা যায়, এবং so high graded structure develop করা যায়. Careful design is necessary because of the high shrinkage in nature. Turbulent pouring must be avoided at all costs. Formation of dross, liberal use of feeder, liberal use of feeders, তার মানে এই যে হাই শিঙ্কেজ যেটা ফর্ম করছে সেটাকে কম্পেনসেট করার জন্য ফিডার ইউজ করতে হবে। এই ধরনের অ্যালয় যদি হয় তাহলে ফিডিং ডিজাইন ইজ মোর ক্রিটিক্যাল বিকজ দিস ফর শিঙ্কেজ ইজ ফর্ম করে। ওকে, মোল্ডিং এন্ড কোড মেকিং এর মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে এনি কাইন্ড অফ প্রসেস ক্যান বি ইউজ, খালি খেয়াল রাখতে হবে 1000 টেম্পারেচার কাছাকাছি। সো গ্রিন সেল সিস্টেম মেজরিটি অফ দ্য কাস্টিং এ করা যায়। Molds are affected high density and pouring temperature. Lead content এর জন্য প্লাস্টার মোল্ড ইউজ করা যায় না, কারণ লেডের সাথে প্লাস্টার রিঅ্যাক্ট করে। ওকে, স্যান্ড যেটা ইউজ করা হয়, পারমিয়াবিলিটি ইজ ইম্পর্টেন্ট অ্যাজ মেনি কপার অ্যালয় কাস্টিং রিকোয়ার হাই সারফেস ফিনিশ। ঠিক আছে, গ্যাস খুব একটা ইস্যু না, ভুল বললাম, গ্যাস একটা ইস্যু। ফেসিং স্যান্ড লাগে, ফ্লোয়েবিলিটি ইজ ইম্পর্টেন্ট। Core sand should not be produced too strong core because hot tearing, copper alloy hot tearing tendency থাকে, so strong mold, strong core, সেটার ব্যাপারে খেয়াল করতে হবে। Getting feeding design, general principle can be used. Turbulence এটা অ্যাভয়েড করতে হবে, particularly copper alloy having aluminum, সেটা so unpressurized, slightly pressurized system can be used. এবং আমরা বলেছিলাম রানার ফিডার মানে গেটিং ডিজাইন করেও রানিং ফিডিং সিস্টেম করা যায়, আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম, সেই ধরনের সিস্টেম এখানে ইউজ করা যেতে পারে। ওকে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ readily oxidizable element, number 1 জিঙ্ক,
নাম্বার ওয়ান অ্যালুমিনিয়াম। সো ড্রস ফর্ম করে, জিঙ্ক না, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো ড্রস ফর্ম করে এবং দে শুড বি রিমুভড। এবং সুবিধা যেটা হলো যে বিং ডেন্স অ্যালয়, কপার অ্যালয় ইজ এ ডেন্সিটি ভেরি হাই ডেন্সিটি, যার কারণে অক্সাইড বা এই ধরনের ড্রস যেগুলো ফর্ম করে দেয় লাইটার। এজ এ রেজাল্ট তুমি যদি একটু অপরচুনিটি দাও, দে টেন্ড টু ফ্লোট অ্যান্ড ইজিলি রিমুভ। সো বটম ড্রেনিং সিস্টেম, ড্রস ট্র্যাপ, স্ট্রেনার এগুলো ইউজ করা যেতে পারে। Solidifying characteristics are not favorable for efficient feeding. So high solidifying shrinkage, long freezing decibel আমরা বলেছি। So generous feeding, exosomes padding can be used. Melting practice critical. Melting of copper and copper based alloy present special problem. দুই ধরনের অ্যালয় আছে, দুই ধরনের অ্যালয় দুই ধরনের প্রবলেম ফেস করে। Molten copper dissolve both oxygen and hydrogen, এবং এই অক্সিজেন হাইড্রোজেন যদি ডিসলভ থাকে they tend to form water. So তিন ধরনের গ্যাস ফর্মিং এলিমেন্টস ইজ দেয়ার, যার কারণে porosity removal is critical. Most of the alloy contain readily oxidizable elements, so dross forming tendency is also there. So presence of copper and other metal oxide cause embrittlement effect, so lower melting quality, metal quality. Special melting and metal treatment technique has been developed to deal with these effects. So তাহলে কি কি ইফেক্ট হলো? এক নম্বর হলো গ্যাসের একটা প্রবলেম, একটা হলো ড্রসের একটা প্রবলেম। সো এই দুইটা প্রবলেম ট্যাকেল করার জন্য আমাদের বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করতে হয়। সো মেল্টিং কি হলো? বিফোর চার্জিং copper must be clean, degassed to avoid any hydrogen contamination. Clean and dry crucible, lead, plunger, slag, even furnace as well. If furnace and refractories. Crucible should be preheated before charging. So crucible বা ফার্নেস যেটা বলছি, it should be preheated এবং চার্জিং এর আগে এটাকে প্রিহিট করে নিতে হবে to minimize the time that copper solid is unprotected by slag plus. So দুই ধরনের মেল্টিং টেকনিক ইউজ, উল্টা। একটা হলো ফার্স্টলি মেল্ট অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার, তার মানে উপরে কোনো খাবার টাবার কিছু নাই, জাস্ট মেল্ট ইট। সো যেহেতু অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার হইলে পরে হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস যেগুলো আছে সেগুলো গ্র্যাজুয়ালি রিমুভ করে যাবে। হাইড্রোজেন ময়েশ্চার ফর্ম করবে। Prior to casting, oxygen in solution is removed by deoxidizer. Solution oxygen is then precipitated out by dispersion. তার মানে কি হলো? ফার্স্টলি অক্সিডাইজিং পিরিয়ডের মধ্যে তুমি মেল্টিং করলা, তারপরে ডিঅক্সাইডার অ্যাড করে অক্সিজেনকে সরিয়ে ফেললা, তারপরে তোমাকে অক্সিজেন ইজ দেন প্রিসিপিটেটেড আউট অ্যাট ডিসপার্স, ডিঅক্সিডেশন করা। সো ফার্স্টলি অক্সিডাইজিং অ্যাটমসফিয়ারে ডিগ্যাসিং করা, দেন ডিঅক্সিডেশন করা অফ অক্সাইড পার্টিকেল। আর এটার মধ্যে উল্টা রিডিউসিং অ্যাটমসফিয়ারে তোমার মেল্টিং করা, ঠিক আছে, যাতে করে ডিক্রিজ দ্য ফর্মেশন অফ ড্রস। সো রিডিউসিং অ্যাটমসফিয়ার, সো নো অক্সাইড উইল ফর্ম, no dross will form. Hydrogen removal is then attempted just before casting by adding suitable degasser, normal deoxidation the gas. So একটা হলো ফার্স্টলি অক্সিডাইজিং অ্যাটমসফিয়ারে করা, দ্বিতীয়টা হলো রিডিউসিং অ্যাটমসফিয়ারে করা। ওকে, ডিগ্যাসিং, হাইড্রোজেন রিমুভ বাই বাবলিং অফ ইনার্ট গ্যাস, সেটা হতে পারে দিস ক্যান বি ডান বাই আর্গন অর নাইট্রোজেন। আর্গন ইজ প্রেফারেবল বাট ইট ইজ কস্টলি, যার জন্য নাইট্রোজেন করা হয়। 70 লিটার্স পার 10 কেজি কাস্টিং এর জন্য। আরেকটা হলো সলিড ডিঅক্সাইড অ্যাড করা, তার মানে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। ফসিকো বা এই ধরনের কোম্পানির তোমার অ্যালুমিনিয়ামের জন্য ডিগ্যাসার কি, কপার অয়েলের জন্য ডিগ্যাসার কি, ইভেন কপারের ডিফারেন্ট অ্যালয়ের জন্য ডিফারেন্ট ডিগ্যাসার, সেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। জাস্ট ইউ অ্যাড দেম। So treatment takes 3 to 10 minutes depending on the size of the melt. Some loss of temperature occurs, so temperature should be carefully monitored. Minimum temperature practicable should be used. Deoxidation, combines with the dissolved oxygen in the metal. So phosphorus is the most effective deoxidizer for copper with alloy. So dissolved oxygen remove করতে গেলে পরে phosphorus remove করতে হয়। আর finally sometimes যদি বেশি ডিগ্যাসার থাকে তাহলে ফসফরাসের পরে আবার ক্যালসিয়াম বোরাইড বা লিথিয়াম বেস ডিঅক্সিডেশন দুইটা একসাথে অ্যাড করা। Precise quantity depends on melting practice এর উপর। তাহলে পরে দুইটা মেটাল আলাদা আলাদা একটু চিন্তা করি, একটা হলো ব্রাস আর একটা হলো গান মেটাল, ঠিক আছে। ব্রাসের এক ধরনের সমস্যা, গান মেটালের আরেক ধরনের সমস্যা। ব্রাস হলো বেসিক্যালি কপার জিঙ্ক কালার, ঠিক আছে। এটার সমস্যাটা কি? বিকজ অফ দ্য জিঙ্ক মেল্টিং বয়লিং পয়েন্ট হলো 907, আমরা কপার অ্যালয় পোর করি ধরো অ্যারাউন্ড 1100। সো ওই টেম্পারেচারের মধ্যে জিঙ্ক
ডিগ্যাসিং মানে জিঙ্ক ভেপার ফর্ম করে। সো এই জিঙ্ক ভেপারটা ফর্ম করার সাথে সাথে ডেসক্রিপ করতে থাকে অ্যাটমসফিয়ারে। সো এবং অ্যাটমসফিয়ারে আসতে পরেই এই জিঙ্ক ভেপারটা জিঙ্ক অক্সাইড ফর্ম করে। সো এটাকে বলে জিঙ্ক ফ্লেয়ার। সো জিঙ্ক ফ্লেয়ার হলে পরে সুবিধা আছে অসুবিধা আছে। সুবিধাটা যেটা সেটা হলো জিঙ্ক ফ্লেয়ার হলে জিঙ্ক ভেপার যখন চলে যায় তো এটা একটা প্যাসিভ কি বলে এটাকে ইনার গ্যাস ব্লোয়িং যেটা হয় সে ধরনের। সো গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, সাথে সাথে যত ধরনের ডিজলভ গ্যাস আছে সবগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে। সো ইউর মেটাল শুড বি ক্লিন। সো এটা একটা সুবিধা। অসুবিধা যেটা হলো জিঙ্ক লস হচ্ছে। So use of a natural or reducing atmosphere is not related. So oxidizing atmosphere is না করে natural atmosphere আমরা use করতে পারি, or neutral or reducing atmosphere. Oxidizing atmosphere must be avoided since it will cause more zinc losses. Zinc can also be lost through volatilization. So liquid flask cover is needed. So volatilization zinc flare যাতে না হয় অথবা লিমিটেডের জন্য হয় সেজন্য flask cover is essential. To avoid zinc loss, charge should be melted as quickly as possible, not to be allowed to overheat. So these are the precautions should be taken. How it is done? The step গুলো যদি আমি দেখি, brass casting এর জন্য যেটা করতে হয়, firstly heat up the crucible or furnace. So no moisture should be there. Place fluxing agent in the bottom of the crucible or furnace. যদি আমি ট্যাবলেট বা এই ধরনের সলিড ফ্লাক্সিং এজেন্ট ইউজ করি তাহলে ফার্নেসের বটমে এটা রেখে তারপরে চার্জিং করা। ঠিক আছে? Charge ingot and caps melt down as rapidly as possible, maintaining an intact cover of fuse flask. So ফ্লাস্কগুলো ফিউজ হয়ে যাবে, উপরে একটা লেয়ার ফর্ম করবে, ফ্লাস্কের লেয়ার ফর্ম করবে, এবং এই ফ্লাস্কের লেয়ারটা উপরে রাখতে হবে ডিউরিং মেল্টিং অপারেশন। তো আমরা রিডিউসিং অ্যাটমসফিয়ারে করতেছি। তাহলে ফ্লাক্সিং আমরা এই ট্যাবলেট যদি না দেই, পাউডার যদি দেই, তাহলে পরে লিকুইড মেটাল যখন সেমি সলিড হতে থাকবে, জাস্ট গলা শুরু হয়ে গেছে, তখন উপরে পাউডার গুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। This should be added at the same rate as soon as the first part of the charge start pasty conditions. Bring the metal up to pouring temperature and avoid overheating. Immediately to pouring, prior to pouring, plunge deoxidizing agent. এখন ডিঅক্সিডারে অ্যাড করা ভিতরে এবং হোল্ড করা সার্টেন পিরিয়ড অফ টাইম। ঠিক আছে? তারপরে when the metal is correct pouring temperature, pour the metal immediately underneath the flask to reduce flaring. তার মানে জিনিসটা কি হচ্ছে, তাহলে ফার্স্টলি আমি যদি সলিড ডিঅক্সিডাইজার দেই, সলিড ফ্লাক্সিং এজেন্ট দেই, তাহলে আগে দেব, তারপরে চার্জ করব। অথবা যদি আমি পাউডার দেই তাহলে পরে আগে চার্জ করব, যখন চার্জ গলা শুরু হবে উপরে কাভার, পুরোটা কাভার দিতে হবে ফ্লাক্সিং পাউডার দিয়ে। তারপরে যখন গলে গেল, গলে যাওয়ার পরে টেম্পারেচার মোটামুটি পোরিং টেম্পারেচার কাছাকাছি রাখবো, রাখার পরে পোরিং এর আগ মুহূর্তে আমি ডিঅক্সিডাইজার অ্যাড করব। ডিঅক্সিডাইজার অ্যাড করে নিচে রেখে উপরে ফ্লাস্ক কভারটা মানে এটাকে ড্যামেজ না করেই নাড়াবো। ঠিক আছে? নাড়িয়ে মোটামুটি ফ্লাক্স এই ডিঅক্সিডাইজারটাকে মিক্সিং করে তারপরে জাস্ট ঢেলে দেব। উপরে ফ্লাস্ক কভারটা থাকবে, ফ্লাস্কটা সরিয়ে ফেলতে হবে না, ফ্লাস্ক কভারটা থাকবে এবং জাস্ট নিচে থেকে টিপের থেকে একটু ফ্লাস্কটা সরিয়ে নিয়ে এটা ঢেলে দিতে হবে, যাতে করে জিঙ্ক ভেপার যেটা আছে সেটা যেন অ্যাটমসফিয়ারের সাথে কোনো সংস্পর্শে না থাকে, ফ্লেয়ার যাতে কম হয়। তো এই হলো ব্রাশ কাস্টিং এর ব্যাপারে কিভাবে কাস্টিং করতে হবে। অন দ্য আদার হ্যান্ড ব্রোঞ্জ অ্যান্ড গানমেটাল যেগুলো আছে সেগুলো ডিফারেন্ট প্রবলেম। এটার মধ্যে জিঙ্কের কোনো ফ্লেয়ার, ওকে জিঙ্ক ফ্লেয়ার তো জিঙ্ক থাকলে জিঙ্ক ফ্লেয়ার হবে, যেহেতু জিঙ্কের পরিমাণ এখানে খুবই কম, সো জিঙ্ক ফ্লেয়ারটা ওইরকম প্রোনাউন্স না। ব্রাসের মধ্যে যেরকম জিঙ্ক থাকে 40%, কিন্তু এখানে থাকে অনলি 4%, সো জিঙ্ক ফ্লেয়ার এখানে অনেক কম হবে। হাইড্রোজেন ইজ দ্য মেইন সোর্স অফ porosity প্রবলেম, সো এখানে ডিগ্যাসিংটা মোর কনসার্ন। হাইড্রোজেন সোর্স থাকে, হাইড্রোজেন ময়েশ্চার হয়ে যায়, so it can cause severe porosity in casting due to steam reaction with dissolved oxygen in the melt. For this reason it is often advisable both to deoxidize and degas. So দুইটাই করা হয়, sometimes deoxidizing করলে পরে degassing হয়ে যায়, এখানে দুইটা সেপারেটলি করতে হয়। ওকে, তাহলে টেকনিক যেটা করা হয় সেটা হলো আগে অক্সিডেশন, তারপর ডিঅক্সিডেশন। Oxidizing condition are maintained during melting to minimize hydrogen pickup. The metal is then the metal is then degassed and then deoxidized using phosphorus before casting. So তাহলে টেকনিকটা কি হলো,
টেকনিক কি করতে হবে, ফার্স্টলি অক্সিডাইজিং করতে হবে, দেন ডিগ্যাসিং এন্ড ডিঅক্সিডেশন করতে হবে। অ্যালুমিনিয়াম যদি থাকে, অ্যালুমিনিয়াম তো জানি আমরা, যদি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ হয় তাহলে পরে অ্যালুমিনিয়াম অক্সাইড ফিল্ম প্রডিউস করে, সো সুইটেবল ফ্লাক্সিং এজেন্ট ফর এই অ্যালুমিনিয়াম রিমুভাল তখন অ্যাডিশনালি অ্যাড করতে হবে। সো জাস্ট একটা টেকনিক স্কিল যদি আমি দেখি কিভাবে করে, তাহলে ফার্স্টলি again preheat the crucible of furnace, place fluxing agent at the bottom of the hot crucible, charge ingot and scrap, melt and bring the pouring temperature as quickly as possible. The flux generates oxidizing and scavenging gases which remove hydrogen. So flux যেটা ছিল সেটা oxidizing nature, so hydrogen and other gases remove করবে. Flux cover protects the melt from the further hydrogen absorption. If the charged material are oily and dirty, use extra degassing. যদি তোমার অ্যালুমিনিয়াম থাকে তাহলে পরে অ্যালুমিনিয়াম সরানোর জন্য ব্যবস্থা করতে হবে। Immediately before casting, deoxidizing the melt thoroughly. Check the current temperature and skim and cast without delay. So এখানে স্কিমিং করা যায়, আমরা বলছি জিঙ্ক বেস অ্যালয়ের মধ্যে স্কিমিং করা যায় না। সো এখানে স্কিমিং করে স্ল্যাবটা সরিয়ে নিয়ে ইমিডিয়েটলি পোরিং করতে হবে। টেম্পারেচার ইজ লিটল বিট হায়ার দেন ব্রাশ। স্ক্র্যাপ কথা যদি বলি তাহলে এখানে স্ক্র্যাপের জন্য যেটা হয় সেটা হলো সেগ্রিগেশন, ম্যাক্রো মাইনর দুটাই হয়। গ্যাস পোরোসিটির জন্য হতে পারে যদি তোমার ডিগ্যাসিংটা ঠিক মতো না হয়। সলিডিফিকেশন সিঙ্কেজ একটা বড় ইস্যু, এখানে হট টিয়ার একটা বড় ইস্যু, কপার ভেজালের মধ্যে একটা কমন প্রবলেম থাকে। ড্রস এন্ড আদার ইনক্লুশন যদি অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি থাকে তাহলে পরে ড্রস এন্ড আদার ইনক্লুশনের জন্য একটা ইস্যু হয়। সো এই হলো আমাদের মোটামুটি কপার বেজ এবং অ্যালুমিনিয়াম বেজ অ্যালয়ের সম্পর্কে কথাবার্তা। Okay, any questions these two? 18 নাম্বার স্লাইড একটু জানার একটা ডাউট ছিল। স্লাইড নাম্বার 18, okay. Slide 18 এটা this one প্রবাবলি, কিন্তু এটা কি স্যার এই স্লাইডে নাকি স্যার এর আগের স্লাইডটাতে বুঝতে পারছি না। আমার একটা ডাউট ছিল কিন্তু এই ডাউটটা এখন খুঁজে পাচ্ছি না। আমি আমার স্যার নোটটা একটু চেক করছি। সরি স্যার, 17 নাম্বার পেজে, মানে এটা ঠিক আগে এটাই তাহলে নাম্বারটাতে। হ্যাঁ বলো। এখানে প্রবলেমটা হচ্ছে যে লো পারমিয়েবিলিটি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি করে অ্যালাউড? লো পারমিয়েবিলিটি কি করে অ্যালাউড? জি স্যার, মোল্ডিং স্যান্ড প্রপার্টিজ যে লেখা আছে লো পারমিয়েবিলিটি অ্যালাউড। দাঁড়া এই 40 থেকে 50 তো নট লো পারমিয়েবিলিটি, এটা হাই পারমিয়েবিলিটি। ভুল হয়েছে, এটা হাই পারমিয়েবিলিটি। 40 থেকে 50 হলো পারমিয়েবিলিটি নাম্বার যত বড় হবে, পারমিয়েবিলিটি নাম্বার যদি বড় হবে গ্রেন সাইজ তত ছোট হবে নাকি বলো? পারমিয়েবিলিটি নাম্বার যত বড় হবে গ্রেন সাইজ তত ছোট হবে। এটা একটু ভাবতে হবে, কেননা গ্রেন সাইজ যত ফাইন হবে ততই এটা পারমিয়েবিলিটির এগেইনস্টে কাজ করতে থাকবে। এটা একটা উল্টা, ঠিক আছে? এখানে একটা ধরা যায়, সেটা হলো যে কম্পেয়ার টু আয়রন কাস্টিং এবং স্যান্ড কাস্টিং, এই দুইটি, সরি অ্যালুমিনিয়াম কাস্টিং, এই দুইটার মধ্যে পারমিয়েবিলিটি কার বেশি থাকে কি মনে হয়? আয়রন কাস্টিং আর স্যান্ড কাস্টিং? আয়রন কাস্টিং এবং অ্যালুমিনিয়াম কাস্টিং দুইটার মধ্যে পারমিয়েবিলিটি কার বেশি লাগবে? যেটার মধ্যে স্যার গ্যাস ইভলিউশনটা বেশি পরিমাণে হয়। আমার মনে হয় আয়রনটা বেশি হওয়া উচিত এই জন্য যে এখানে কার্বন মনোক্সাইড বা এরকম হাইড্রোজেন প্রভৃতি এগুলো আয়রনে বেশি লাগে, সো আয়রন নিডস মোর পারমিয়েবল, ঠিক আছে? এইখানে লো পারমিয়েবিলিটি কম্পেয়ার টু আয়রন, এইটার মধ্যে লো পারমিয়েবিলিটি লাগে, শুধু এইটাই মিন করা হচ্ছে। আর যেহেতু টেম্পারেচার অনলি অ্যাবাউট 600, ঠিক আছে?
600 টেম্পারেচারের মধ্যে গ্যাস খুব একটা বেশি হয় না। আর অ্যালুমিনিয়াম মধ্যে গ্যাস সমস্যা কেন? অ্যালুমিনিয়ামের গ্যাস সমস্যা নট ফর গ্যাস অনলি, বিকজ অফ অক্সাইড ফিল্ম। কারণ আমরা জানি যে অক্সাইড ফিল্ম থাকলে পরে গ্যাস ওখানে অ্যাবজর্বিং টেন্ডেন্সি থাকে, যেহেতু ওখানে, এবং গ্যাস নতুন করে তৈরি হয়, ঠিক আছে? গ্যাস তৈরি হয় মানে নিউক্লিয়েট করার চান্স থাকে, যার কারণে এখানে পরোসিটি ফর্ম করে, মাইক্রো পরোসিটি ফর্ম করে। আদারওয়াইজ মানে আয়রনের মতো গ্যাস ডিজলভ এখানে বেশি হয় না, ঠিক আছে? যার কারণে লো পারমিবিলিটি লাগে। ওকে স্যার। ওকে, সব শেয়ার করি। তাহলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেল। একটাই একটু প্রবলেম থাকলো, প্রবলেম মানে আফসোস থাকলো, সেটা হলো ডিজাইন অ্যাসপেক্টে একটা ক্লাস নিতে পারলে ভালো হতো। এনিওয়ে, তোমাদের পরীক্ষা কেমন হবে আমি এখনো জানি না, আমাদের কোনো আইডিয়া নেই, পরীক্ষা আদৌ হবে কিনা সে সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো আমি কিছু জেনারেল কথাবার্তা বলি। যদি পরীক্ষা না হয়, ঠিক আছে, যদি পরীক্ষা ফাইনাল এক্সাম যদি না হয়, যদি বলে যে তোমার এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপর বেস করেই হবে, তাহলে আমাদের টোটাল অলরেডি 8টা হয়ে গেছে। নেক্সট কালকে ক্লাস টেস্ট নিলে 9টা মেথড হবে, ঠিক আছে? তো 9 মিনস অফ অ্যাসেসমেন্ট আমার কাছে আছে, এবং তার থেকে আমি 4 মিনস ইউজ করব, ঠিক আছে? সো স্যার এই টার্মে স্যার যেহেতু 30% হচ্ছে সিটিতে, তো এইবার কিন্তু স্যার 6টা সিটি কাউন্ট হওয়া উচিত 4 ক্রেডিটে। না, তোমাদের 120 মার্ক তো। 6টা না, তোমাদের বলা হচ্ছে 2n, ঠিক আছে? তোমাদের কাউন্ট হবে ঠিকই 4টা, ঠিক আছে? স্যার আমাদের তো মনে হয়েছিল 2n-2। না 2n-2 কাউন্ট হবে বলছিল। 2n-2 কাউন্ট হবে বলছে? জি স্যার, 6টা কাউন্ট। কোনো অসুবিধা নেই, তাহলে 6টাই কাউন্ট করবো, ঠিক আছে? তাহলে আমাদের 9টা নেওয়া হয়েছে, 9টার থেকে তাহলে আমি 6টা কাউন্ট করবো, ঠিক আছে? তো এটা একটা হবে। আর যদি পরীক্ষা হয়, পরীক্ষা কেমন হবে আমি জানি না, তোমাদের এই মানে মাইক্রোসফট টিমের মধ্যে পরীক্ষা হবে কিনা। যদি পরীক্ষা হয় তাহলে পরে আমরা এই তোমাদের ক্লাস রিপ্রেজেন্টের সাথে করে একটা টাইম সেট করে আমরা কোনো একদিন সবাই মিলে আবার বসবো, বসে নিয়ে কি ধরনের প্রশ্ন হবে, কি ধরনের হবে, সেটা নিয়ে আমরা একটু আলাপ করবো, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমরা যেই টপিকগুলোর উপর প্রেজেন্টেশন কভার করেছিলাম, যদি পরীক্ষা হয় তাহলে ওগুলা কি থাকবে সিলেবাস হিসেবে? কারণ এক একজন এক এক ভাবে প্রেজেন্টেশন দিয়েছে। পরীক্ষা যদি হয়, পরীক্ষা তো 3 ঘন্টা হবে না, যতদূর বুঝতে পারি, যতদূর শুনতে পাচ্ছি, শুনি 2 ঘন্টার পরীক্ষা হবে হয়তো। সেই সমস্ত ক্ষেত্রে হয়তো আমরা তোমাদের প্রেজেন্টেশন গুলো অ্যাভয়েড করবো। জি আমরা বলে দেবো, ওই যে যদি ওই ক্লাসটা নেই তাহলে ক্লাসে বলে দেবো কি ধরনের কোন সিলেবাসটা পরীক্ষা হবে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে পরে গুড লাক। বলো স্যার, এই রেকর্ডিং গুলো আপলোড করে দিবেন না? হ্যাঁ, অবশ্যই আপলোড করবো, অবশ্যই আপলোড করবো। আমি এতো হয়তো উইকেন্ডে আমি আমার যত আপলোড করা যা যা আছে সব আপলোড করে দেবো। তারপরে তোমরা দেখো, দেখার পরে যদি মনে করো যে কোনো একটা বাদ পড়ে গেছে আমাকে জানাও। স্যার সিটির সিলেবাসটা কাইন্ডলি আরেকবার বললে ভালো। সিটির সিলেবাস হলো লেকচার 37, 38, 41, 42। থ্যাঙ্কস স্যার। Okay. Then best of luck. See you hopefully next semester হয়তো সামনাসামনি আমরা নিতে পারবো সেই অ্যাডভান্স এক্সপেকটেশনের মাধ্যমে আমরা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।